আশেপাশে যত লোক দেখি তারা সবাই ডাক্তার, সবাই ডাক্তার। চেস্ট পেন হচ্ছে, বাঙালি মানেই সেটাকে ধরে নিয়েছে গ্যাসের থেকে হচ্ছে, একটু অ্যান্টাসিড খাবো ঠিক হয়ে যাবে। কোনো একজন ডাক্তারবাবুকে বাড়িতে ডাকলে তিনি আসতেন, এখন পাওয়াই যায় না কেন? চিকিৎসা ব্যবস্থা লাস্ট 50 বছরে যেখানে গেছে, বাড়ির পাশে ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকলেও তাকে ডাকবেন না। যে ডাক্তারবাবু আমার মাসিক মাইনে 15,000 টাকা, আপনি যা টেস্ট দিয়েছেন 7,500 টাকা, আমি বাকি মাস খাবো কি? তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে আপনি তাহলে মানবিকতার বশে একটা কম্প্রোমাইজড কেয়ার লিখে তাকে ছেড়ে দিন। আমি পার্সোনালি সেটা মানতে পারি না। রোগীদের এখন একটা কমপ্লেন রয়েছে যে আগেকার ডাক্তারবাবুরা একটু ধরে টিপে টুপে দেখতো, জিভ বার করো, কান ধরে টানতো, গলায় টর্চ মারতো, এইসব হতো। আর এখন ডাক্তারবাবুরা খালি তাকিয়ে 200 খানা টেস্ট লিখে দেন। আমি যখন ডাক্তারি পড়েছি তখনও কিন্তু ডাক্তারিটা এই রকম হয়ে যায়নি। তখন ডাক্তারিটা করলে না খুব ভালো লাগতো, এখন ডাক্তারি করলে আর ভালো লাগে না। লোকে ভাবে একটা জ্বর হয়েছিল আমার, আমাকে ডাক্তার বাঁচাতে পারলো না, আমাকে সব চিকিৎসা দিল ঠিকই, কিন্তু জ্বরের জন্য আমি মরে যাব। জ্বরেতে আমি হয়তো মারা যাইনি, আমি মারা গেছি ওই জ্বরের এগেনস্টে আমার শরীরের রেসপন্সে। যেই ডাক্তারবাবুর ভিজিট যত বেশি, সেই ডাক্তারবাবু যে ওষুধগুলো লেখে তার দামগুলো বেশ বেশি হয়। আমি যেটা 1988-এ শিখে বেরিয়েছি সেই ওষুধগুলো লিখতে থাকি, তাহলে দেখবি সেই ওষুধের দাম ভীষণ কম হবে। বিধানচন্দ্র রায়ের তো দারুণ সব গল্প শোনা যায়, আমি জানি না কতটা সত্যি। আপনি যদি বিধান রায়ের গল্পগুলো শোনেন মন দিয়ে, তাহলে দেখবেন বিধান রায় হিস্ট্রিটা নিতেন, ইতিহাসটা জানতেন। আপনি এরকম গল্প শুনবেন না বিধান রায় যে জিভ টেনে ধরে বলেছেন তোমার এই হয়েছে। না, ডাক্তার এক পাতা প্রেসক্রিপশন লিখলো, তারপরে আমার কাছ থেকে না 2,000 টাকা নিয়ে নিল। এক পাতা লিখে 2,000 টাকা। আইডিয়ালি সব ডাক্তারবাবুরই ফ্রিতে দেখা উচিত। একদম হেলথ চেক আপ বছরে কি কি করানো উচিত? এই আমি এটা জানি না। ডিসপোজেবল সিরিঞ্জ রিইউজ হচ্ছে প্যাকেজিং হয়ে, এরকম আমরা প্রচুর জায়গায় শুনেছি। তো বিভৎস জিনিস। আপনাকে আমাকে মানসিকভাবে পাল্টাতে হবে। ভেলোরের ডাক্তারবাবুরা কি করেন আপনারা যেগুলো করতে পারেন না কলকাতায় বসে? মানুষের এত অবিশ্বাস কেন? একই চিকিৎসা, একই মেডিসিন, একই ট্রিটমেন্ট, একই গাইডলাইন, একই সব কিছু। তোমাদের প্রশ্নগুলো কোনোটাই না খুব সোজা সাপটা নয়। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ইনজেকশন পডকাস্টের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রত্যেকটা পর্বেই আমরা বলে থাকি যে এই পর্বটি স্পেশাল, কিন্তু আজকের পর্বটি আক্ষরিক অর্থে স্পেশাল, কারণ যে মানুষটিকে আমরা পেয়েছি তিনি আমাদের জন্য খুব স্পেশাল, এবং এই ডাক্তারি জগতে ওনার অবদান সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবো, শ্যাম থাপার ব্যাক ভলি করে যেরকম রোগ ভোগের দলকে গোল দেয়, আর ওই লেফট আর্ম ফাস্ট বোলার আশিস নেহরা ইনসুইঙ্গাং ইয়ারকার করে যেরকম লোককে আউট করেন, উনি সেরকম রোগ ভোগের দলকেও আউট করেন। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের অতিথি। নমস্কার। নমস্কার। তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখন আমি দেখেছি, আমরা সমাজে রয়েছি। আগে দেখেছি যে বাড়িতে কেউ অসুস্থ হলে একটা আশেপাশে পাড়ায় কাউকে একটা চাইলে, পেশেন্টকে আমি দুম করে মুভ করতে পারছি না, কোনো একজন ডাক্তারবাবুকে বাড়িতে ডাকলে তিনি আসতেন, এখন পাওয়াই যায় না কেন? দেখুন, পাওয়া যায় না হয়তো সত্যি, ওই ব্যাপারটাতে আপনাকে সাহায্য করতে পারছি না, কিন্তু ফান্ডামেন্টালি চিকিৎসা ব্যবস্থা লাস্ট 50 বছরে যেখানে গেছে, সেখানে আপনি বাড়িতে ডাক্তার ডাকবেনও না, বাড়ির পাশে ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকলেও তাকে ডাকবেন না। তার কারণটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস বলে সারা পৃথিবীতে একটা সার্ভিস তৈরি হয়েছে, যেটা 50 বছর আগে ছিল না। গ্লোবালাইজেশন, সায়েন্টিফিক উন্নতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা সামিট হচ্ছে বোধহয় জানেন দিল্লিতে, সারা পৃথিবীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। এবং ইন্ডিয়া যে খুব পিছিয়ে আছে এ ব্যাপারে তা নয়, ইন্ডিয়া প্রায় কাঁধে কাঁধ দিয়েই এগোচ্ছে সবার সাথে, আমাদের টেক যারা আছেন লাইনে। শুধু ডাক্তারিতে আমরা পিছিয়ে থাকবো এই মানসিকতা থেকে আমাদের কিন্তু বেরোতে হবে। আমাদের এটা ভাবতে হবে যে আমরা ডাক্তারিতেও এগিয়ে থাকবো। সো এমার্জেন্সি সার্ভিস ইজ সামথিং যেটা পৃথিবীর সব জায়গায় আছে। খুব হলিউড পিকচারে দেখবেন 911 লোকে ডায়াল করে, আওয়াজ করে অ্যাম্বুলেন্স যায়,
হুম। তো সেরকম সার্ভিস আমাদের দেশেও আছে কিন্তু আমরা মানসিকভাবে ডাক্তারবাবু সেই বাংলা বা হিন্দি সিনেমাতে একটা ব্যাগ নিয়ে একদম। 1-1.5 ঘন্টা পরে আসবেন, হুম। যখন আর কিছু করার থাকবে না হুম। এসে রুগীকে আর কিছু করার নেই বলে উনি যাবেন চলে। এই মানসিকতা থেকে আমাদের বেরোতে হবে। আমাদের বরঞ্চ উল্টোটা করতে হবে, আমাদের ওই ইমার্জেন্সি নাম্বারগুলো হাতে রাখতে হবে যাতে দরকার হলে আমরা অ্যাকশন নিতে পারি। এবার আপনি বলবেন কেন, বা আপনার সমস্ত দর্শকরাও তো একই কথা বলবেন যে একদম, কেন কেন? ইমার্জেন্সি কেন। আমি দুটো অসুখের এক্সাম্পল দিচ্ছি এবং সেটা আপনি সব জায়গাতেই লাগাতে পারবেন। চেস্ট পেন হচ্ছে, বাঙালি মানেই সেটাকে ধরে নিয়েছে গ্যাসের থেকে হচ্ছে, একটু অ্যান্টাসিড খাবো ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক চেস্ট পেনই অ্যাকচুয়াল চেস্ট পেন হার্টের জন্যে হচ্ছে, এবং সেখানে আপনি যত সময় নষ্ট করছেন তত হার্ট মাসল নষ্ট হয়ে যাচ্ছে। কারণ স্ট্রোক বা টিআইএ হয়েছে, একটা হাত একটু কমজোর লাগছে, আপনি যত সময় নষ্ট করছেন তত কিন্তু ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সো এইরকম সিচুয়েশনেতে আপনাকে ডাক্তারের কাছে, ডাক্তারকে বাড়িতে না ডেকে আপনাকে একটা কোথাও নিয়ে যেতে হবে যেখানে এর চিকিৎসাটা হবে। সুতরাং পুরো কনসেপ্টটা পৃথিবীতে পাল্টে গেছে, আপনাকে আমাকে মানসিকভাবে পাল্টাতে হবে। ঠিক। এবং আমাদের সেটা অ্যাভেলেবল। আপনি ইন্টারনেটে যান, যে নেট ঘাটেন সবসময়, সেখানে যান, গিয়ে দেখুন যে আপনার লোকালিটিতে এমার্জেন্সি সার্ভিস কোন কোন লোক প্রোভাইড করে, সরকারি কি কি সার্ভিস আছে 100, 101, 102, সেই সার্ভিসগুলো কি করে অ্যাক্সেস করবেন। আপনার এখানে ট্রমা অ্যাম্বুলেন্স সরকার থেকে কোন জায়গায় রেখেছেন, সেগুলো সব লোকেশন দেওয়া আছে। ডাক্তারবাবু, এত দিন ধরে আপনি, এত বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন, তো যখন প্র্যাকটিস শুরু করেছিলেন তখন যে এই পেশেন্ট দেখার যে পদ্ধতি বা যেটা বলছেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তো এই ইভলভ যে করেছে এই জার্নিটা তো আপনার কাছে খুব মানে চেনা জার্নি। তো আপনি কি কি দেখলেন যে খুব পজিটিভ, আর কি কি দেখলেন যে না আগে ভালো ছিল এখন একটু বাজে হয়েছে, এরকম কিছু আছে? আমি পজিটিভই দেখছি, আমরা উন্নত হচ্ছি আস্তে আস্তে। একদম। হ্যাঁ, দেয়ার লট অফ ক্যাচিং আপ দরকার, এখনো আমরা যতটা উন্নত হব ভেবেছিলাম অতটা হয়নি হয়তো। দুটো জিনিস বলি, আমরা যখন ছাত্র ছিলাম, 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার ইন্টার্ন হাউস স্টাফ, তখন আমাদের বই ছিল, এবং আমি নাম বলতে আপত্তি নেই, উনি আর নেই পৃথিবীতে, ডক্টর শেতল ঘোষের নাম হয়তো জানেন। ওনার ইউনিটে আমরা যখন পোস্টেড ছিলাম, ওনার ইউনিটে ওনার গাড়িতে সব বই থাকতো, এবং উনি ওনার হাউস স্টাফ ইন্টার্ন যারা ছিল তাদের বলতেন যাও নাও গাড়ি থেকে অমুক বইটা নিয়ে এসো, এবং সেই বইটা এনে ওরকম ধরুন 1605 পাতাটা খুলে দেখো বাঁ দিকে কি লেখা আছে। এখন পৃথিবীটা এত ভালো হয়ে গেছে যে এখন পকেটের ফোনটা বার করলেন, যা মনে এলো লিখলেন, সারা পৃথিবীর লোক কি ভাবছে দেখলেন, তার মধ্যে আপনি জাজ করে নিলেন কোনটা ভালো কোনটা খারাপ। বিভিন্ন সার্ভিসেস তৈরি হয়েছে, অ্যাপস তৈরি হয়েছে, আপ টু ডেট বলে একটা আমেরিকান অ্যাপ আছে, তাতে এই মুহূর্তে লাস্ট ধরুন 1 সপ্তাহের মধ্যে সারা পৃথিবীতে ওই সাবজেক্টে কি কি কাজ হয়েছে সেটাও আছে। তো থিংস হ্যাভ বিকাম ভেরি ইজি আপনার জন্যে জানার জন্যে। তথাকথিত যারা শিক্ষা দিতে চায় তাদের জন্য থিংস হ্যাভ বিকাম ভেরি ডিফিকাল্ট, বিকজ আপনি কিছু বললে আপনার ছাত্র বা আপনার স্টুডেন্ট বা আপনার জুনিয়র ডাক্তাররা আড়ালে গিয়ে বা আপনার সামনেই দাঁড়িয়ে চেক করে নিচ্ছে আপনার কথাটা ঠিক না ভুল। অ্যাক্সেস টু টেকনোলজি, নট অনলি ইন্টারনেট, এটা তো একটা গ্লোবাল ফেনোমেন। আপনি দেখবেন একটা মানুষের মধ্যে কনসেপ্ট আছে, আজকাল অসুখ খুব বেশি হয় সব বাড়িতেই, সব বিভিন্ন বিচিত্র অসুখ যার নাম লোকে শোনেইনি। এবার আমাদের শোনার পরিধিটা হচ্ছে খুব লিমিটেড, মানে আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন তারা যদি শুনে থাকে তাহলেই অসুখটার নাম লোকে শুনেছে। কিন্তু এত এত রোগ বেরোচ্ছে আজকাল, আগে এসব রোগ হতো না তা নয়, কিন্তু আমাদের এবিলিটি টু ডায়াগনোস অনেক বেড়ে গেছে, যার ফলে আগে যেসব রোগের কথা আপনি স্বপ্নে শোনেনি জানেনি, আপনার ভূভারতে বংশে নাকি কখনো হয়নি, সেই রোগটা আপনার বংশে হচ্ছে। বিকজ আগে 25 বছর আগে ছেড়ে দিন, 10 বছর আগেও কলকাতায় যে রোগের ডায়াগনোসিস করা অসম্ভব ছিল, আজকাল সেই রোগ ডায়াগনোসিস করা যাচ্ছে বাড়ি বসে। সো এই যে আমাদের এবিলিটি টু ডায়াগনোস বেড়েছে, সেটা কিন্তু একটা পারসেপশন দিচ্ছে যে রোগের ইনসিডেন্সও বেড়েছে।
নট নেসেসারিলি। একদম আগে। পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি পপুলেশন ওয়াইজ দেখেন তাহলে কিন্তু ঠিক সেইভাবে যে ইনসিডেন্স বিশাল বেড়ে গেছে তা না। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু অসুখের ইনসিডেন্স তো বাড়বে, সেটা তো স্বাভাবিক। যেগুলো ধরুন ডিরেক্ট লিঙ্কেজ আছে টু সামথিং, সেগুলো তো ইনসিডেন্স বাড়বে যত সেই এক্সপোজারগুলো বাড়বে। আবার কিছু কিছু অসুখ ডেফিনেটলি তো কমে গেছে। অ্যাসবেস্টোসিস কি আজকাল হয়? হয় না। তার কারণ অ্যাসবেস্টাস ইউজই হয় না, খুব কম ইউজ হয়। কিন্তু একটা কাল ছিল 50 বছর আগে প্রচুর লোকের অ্যাসবেস্টোসিস হতো, কোল মাইনাস নিউমোকনিওসিস আগে প্রচুর লোকের হতো। এখন আর সেই মাটির ভেতরে গিয়ে কোল মাইনের ওই টেকনোলজি নেই, এখন তো ওপেন ব্লাস্ট। সো ইলনেস তো পাল্টাবেই, কিছু ইলনেস থাকবে। কমিউনিকেবল ডিজিজ আগের থেকে কমেছে, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু কমিউনিকেবল ডিজিজের চরিত্র পাল্টেছে। যে ম্যালেরিয়া আগে, আমি যখন, আমার প্রচুর ম্যালেরিয়া হয়েছে, মেডিকেল কলেজে ভীষণ ম্যালেরিয়া হয় হোস্টেলে, আমরা যে ক্লোরোকুইন ট্যাবলেট খেতাম, সেই ক্লোরোকুইন ট্যাবলেটে আজকাল ম্যালেরিয়া আর সারে না, বিকজ ম্যালেরিয়ার জাম ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে গেছে অলমোস্ট। এবং আমাদের সময় ম্যালেরিয়াতে ডব্লিউবিসি কমে গেছে, প্লেটলেট কমে গেছে, এইসব হতো না। হিমোগ্লোবিন কমতে পারতো হিমোলিসিসের জন্যে, সেটা কিছু কিছু লোকের বেশি হয়, যাদের একটা এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাদের আরও বেশি হয়। কিন্তু এখন সবাইকার দেখবেন ম্যালেরিয়াতে প্লেটলেট কমে গেছে, ডব্লিউবিসি কমে গেছে, খুব রক্ত কমে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, 4-5 দিন থেকেছে, কিডনির সমস্যা হয়েছে। এটা আগে হতো না, বা হয়তো হতো আমরা জানতে পারতাম না, বিকজ আমাদের এবিলিটি ছিল না এটা জানার। আগেকার দিনে হিমোগ্লোবিন টেস্ট হতো হিমোসাইটোমিটারে, একটা রঙের একটা ইয়ে থাকতো, কাঁচ, আর আপনার একটা কাঁচের একটা টিউব, তার মধ্যে দিয়ে চোখে দেখে ম্যাচ করে আপনার হিমোগ্লোবিন হতো। আর মাইক্রোস্কোপে নিজের চোখে দেখে আপনি ডব্লিউবিসি গুলোর ক্যারেক্টারিস্টিক দেখতেন। আজকাল সব অটোমেটিক মেশিনে হয়, সেমি অটোমেটিক মেশিনে বা অটোমেটিক মেশিনে আপনি যা পাবেন। আপনি যদি একটা কোনো স্ট্যান্ডার্ড কোম্পানি ব্লাড রেজাল্ট দেখেন, তাতে এত প্যারামিটার লেখা আছে আপনি পাগল হয়ে যাবেন। মিন প্লেটলেট ভলিউম, এমপিভি, কার কি কাজে লাগে আমি বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে ওই প্যারামিটারগুলো তো অটোমেটিক মেশিন চলে দেখছে, আসছে। তো ন্যাচারালি ওগুলো প্রিন্ট আউট হচ্ছে। আর অটোমেটিক মেশিন থেকে আজকাল ডাইরেক্ট প্রিন্ট আউট হয়। আগে কি হতো, আপনি দেখলেন, খাতায় লিখলেন, অন্য একজন সেটা আবার রিপোর্টের ফর্মে লিখলো, ডাক্তারবাবু সই করলো, প্যাথোলজিস্টের সই হলো, ইত্যাদি ইত্যাদি। আজকাল তো সোজা একদম মেশিন থেকে ডাইরেক্ট প্রিন্ট আউট আপনি হাতে পাচ্ছেন। হিউম্যান কোনো টাচই নেই, শুধু রক্তের ফোঁটাটা ওখানে দেওয়া ছাড়া হিউম্যান কোনো টাচ নেই। নট অনলি ইন দি প্রসেস বাট অলসো ইন প্রিন্টিং অফ রিপোর্টস। রোগীদের এখন একটা কমপ্লেন রয়েছে যে আগেকার ডাক্তারবাবুরা একটু ধরে টিপে টুপে দেখতো, জিভ বার করো, কান ধরে টানতো, গলায় টর্চ মারতো, এইসব হতো। হ্যাঁ, আর এখন ডাক্তারবাবুরা খালি তাকিয়ে 200 টাকা টেস্ট লিখে দেন। যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, সো রাইটলি সেড, এটা কি আমাদের ডায়াগনোসিস প্রসিডিওরগুলো অনেক অ্যাডভান্সড হয়েছে বলে, নাকি ডাক্তারবাবুরা এখন ওই অ্যাডভান্সমেন্টের জন্য অনেক স্কিল ল্যাক করছে, যেটা আগে তারা দেখেই বুঝতে পারতেন? যেরকম বিধানচন্দ্র রায়ের তো দারুণ সব গল্প শোনা যায়, আমি জানি না কতটা সত্যি, কতটা কিছুটা বানানো, কিন্তু হ্যাঁ, ওই যে দেখে বুঝে বলে দিলেন এই। তো সেই স্কিলগুলো কি ডাক্তারবাবুরা ল্যাক করছে এখন, মেশিন নির্ভর হয়ে পড়ছেন? এটা খুব জটিল প্রশ্ন। হ্যাঁ, জানি। জটিল প্রশ্ন এই জন্যে, আপনি ভাববেন না যে প্রশ্নটা কন্ট্রোভার্সিয়াল বলে খুব জটিল প্রশ্ন। প্রশ্নটা সায়েন্টিফিক্যালি উত্তর দেওয়াটা খুব জটিল। রাইট। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি নলেজ আছে, আপনার সেই নলেজ আপনাকে একটা স্কিল সেট দিচ্ছে। এবার সেই স্কিল সেট আপনি অ্যাপ্লাই করছেন আরেকটা সিস্টেমের উপরে। এখানে ডাক্তারের ক্ষেত্রে হচ্ছে কি, আমি বই পড়ে পেশেন্ট দেখে একটা স্কিল সেট বানিয়েছি, সেটা আপনার উপরে অ্যাপ্লাই করছি, আপনি একটা ইনস্ট্রুমেন্ট, আপনার উপরে অ্যাপ্লাই করছি সেই স্কিল সেটটা। এবার আমার কাছে এই যে যেখান থেকে শিখেছি আমি, সেই স্কিল সেটটা যা হবে তার উপরেই আমার স্কিল তৈরি হবে, সেটাই আমি আপনার কাছে অ্যাপ্লাই করব। 100 বছর 80 বছর বাদ দিন। আমি যখন মেডিকেল কলেজে পড়েছি, আমরা কাঁচের সিরিঞ্জ আর স্টেনলেস স্টিলের নিডল দিয়ে রক্ত টানতাম, ইনজেকশন দিতাম।
এমার্জেন্সি। আমরা থার্ড ইয়ার থেকে এমার্জেন্সি যেতাম, বিকজ ওটা আপনাকে একটা ডাক্তার ফিলিং দিত। আমি যখন ডাক্তারি পড়েছি তখনও কিন্তু ডাক্তারিটা এই রকম হয়ে যায়নি, তখন ডাক্তারিটা করলে না খুব ভালো লাগতো। এখন ডাক্তারি করলে আর ভালো লাগে না। সোসাইটি এমন হয়ে গেছে যে আপনার কাছে ওই ভালো লাগাটা বার করে নিয়েছে। যাই হোক, সেটা আপনার প্রশ্ন নয়। তো এবার আমি যদি আমার ছেলে মেয়ে যারা এখন শিখছে তাদের যদি শেখাই যে কাঁচের সিরিঞ্জ আর স্টেনলেস স্টিলের নিডল ফুটিয়ে তুমি ইনজেকশন দাও, তাহলে আপনি নেবেন তো ইনজেকশনটা? যদি আপনি নেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, সারা ভারতবর্ষের কলকাতায় কোনো ডাক্তারবাবু কোনো পরীক্ষায় লিখবে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আবার সেই জায়গাটা যে আপনার মানসিকতা অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সকে গ্রহণ করতে এখনো রাজি হয়নি। আপনি ডিফারেন্সিয়ালি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সটাকে গ্রহণ করতে চাইছেন, সেখানেই ঝামেলাটা। এবার আপনি দেখে পেশেন্টের কি হয়েছে বোঝার আগে আপনাকে পেশেন্টের কাছে তার ইতিহাসটা জানতে হবে। আপনি যদি বিধান রায়ের গল্পগুলো শোনেন মন দিয়ে, তাহলে দেখবেন বিধান রায় হিস্ট্রিটা নিতেন, ইতিহাসটা জানতেন। পেশেন্টকে জিজ্ঞেস করতেন তোমার কি হয়েছে, অমুক করলে এই হয়। আপনি এরকম গল্প শুনবেন না বিধান রায় যে জিপ টেনে ধরে বলেছেন তোমার এই হয়েছে। ঠিক, মানে পাস্ট মেডিকেল হিস্ট্রি তো ভীষণ মেডিকেল কন্ট্রারি, উনি পেশেন্টের কাছে ইতিহাসটা নিতেন। তুমি কি ঘং ঘং করে রাত্রে কাশো না সকালে কাশো? সো এই যে হিস্ট্রি নেবার টেকনিকটা, এইটাই কিন্তু ক্রুশিয়াল, যে আপনি কি লিখবেন প্রেসক্রিপশনে, কত ইনভেস্টিগেশন দেবেন, 200 দেবেন না 2000 দেবেন না 2 লক্ষ দেবেন। ঠিক। সো হিস্ট্রি নেওয়ার কোনো বিকল্প নেই, হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিয়ে যা বুঝবেন সেটা আপনাকে করবোরেট করেই আপনাকে ইনভেস্টিগেশন লিখতে হবে। এবার এই ইনভেস্টিগেশন লিখবেন, সেটা আপনি মেজরিটি ভাবে যদি ভাবেন তাহলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার কিছু জিনিস আপনাকে ডায়াগনোজ করতে হেল্প করবে। ধরুন আপনার হাত ভেঙে গেছে, একটা এক্সরে লাগবে। এক্সরে আপনাকে ডায়াগনোজ করতে হেল্প করবে যে বড় হাড়ে কোথায় ফ্র্যাকচার হয়েছে। আমি বলছি না আপনার হয়েছে এগুলো, কিন্তু ধরুন আপনার একটা ছোট্ট হাতের তো অনেক হাড়ের টুকরো আছে ছোট ছোট, তার মধ্যে কোথাও একটা ক্র্যাক আছে, সেটা এক্সরে ধরা পড়বে না। এবার কিছুদিন পরে 3 বছর পরে যখন হাতে ব্যথা হবে, তখন আপনি ওই ডাক্তারবাবুকে গিয়ে ধরবেন যে আমার ওই ছোট্ট হাড়টাতে একটা ক্র্যাক ছিল, আপনি তখন দেখেননি, নেগলিজেন্ট, আমার ডান হাত নষ্ট হয়ে গেল, আমি নাড়াতে পারছি না, আমাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিন, আর আপনার লাইসেন্স 5 বছরের জন্য বন্ধ করে দিক সরকার। এবং প্রচুর লোক পাবেন আপনাকে সাহায্য করবে। অনেক সংস্থা পাবেন যারা এসে বলবে যে তোমার 5 কোটি টাকার কেস, আমি 2.5 কোটি আমি নেবো, 2.5 কোটি তুমি নেবে, চলো কোনো পয়সা লাগবে না, চলো গিয়ে কোর্ট কেস করি। তাহলে এখন আপনার ডাক্তারবাবু হাতের একটা সিটি স্ক্যান করাবে, যেখানে ওই ছোট্ট হাড়ে ক্র্যাক আছে কিনা দেখা যাবে, যেটা এক্সরে দেখা যাবে না। সো কিছু কিছু টেস্ট হবে যেগুলো কিছু জিনিস এক্সক্লুড করতে হবে, বাদ দেওয়ার জন্য করা হবে, যে এগুলো হয়নি। আর কিছু টেস্ট করা হবে যেগুলো ডায়াগনোসিস করার জন্য করা হবে যে এটা হয়েছে। দুটো কমপ্লিটলি আলাদা ডাইমেনশন। যেগুলো বাদ দেওয়া হবে আপনি বলবেন আমার বাদ দেওয়ার দরকার নেই, না বাদ দেওয়ার দরকার আছে, বিকজ ওইগুলো যদি হয়ে থাকে তাহলে এখন যদি অ্যাকশনটা নিই আমি, তাহলে আপনার ভবিষ্যতে কমপ্লিকেশনগুলো হবে না, আপনার হাতটা ফ্রিজ করে যাবে না, আপনি এই ফ্র্যাকচারের পরও ব্যাডমিন্টনটা খেলতে পারবেন। সো চিকিৎসা ব্যবস্থাটা এইভাবে চলে আর কি। আই হোপ আমি আপনাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা পেরেছি বোঝাতে, একদম কেন ডাক্তারবাবুরা এইভাবে ভাবেন। কিন্তু আমি এখানে এই কথার প্রসঙ্গেই আমি একটা কথা বলতে চাই, যেরকম একটা ডাক্তার ঠিক এরকম একটা ফ্র্যাকচার দেখে সে বলল না এক্সরে তো আছে, আমি একটা সিটি স্ক্যান করেও দেখতে চাই। সিটি স্ক্যান করে দেখে দেখলো যে না ওই যে এক্সরেটা যেটা ফ্র্যাকচার ছিল ওটাই পেলো, আর কিছু পেলো না। পেশেন্ট ভাবে যে কেন তাহলে আমাকে শুধু শুধু না পেশেন্ট ওটা ভাবে না, পেশেন্ট ভাবে ওই নিশ্চয়ই কাট পাবে সেই জন্য। একদম স্যার, আপনাকে যে প্রশ্নগুলো করব আজকে আমি অ্যাকচুয়ালি পেশেন্টদের প্রতিনিধি হিসেবে, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলো অন্য জায়গাতেও ফেস করেন, তো আমি চাই আপনার মতো একজন মানুষ এগুলো ক্ল্যারিফাই করুন আমার মতন কোটি কোটি সাধারণ মানুষদের জন্য। হ্যাঁ, এই যে আমাদের যে ভুল ধারণা রয়েছে, না ভুল ধারণা নয়, সাধারণ মানুষের দিকে এবার এসো।
এটা তো আমি ডাক্তারের পার্সপেক্টিভ বললাম যে একটা সেট অফ টেস্ট হচ্ছে ডায়াগনোসিস করার জন্য, একটা সেট অফ টেস্ট হচ্ছে এক্সক্লুড করার জন্য, বাদ দেওয়ার জন্য। পড়ে গেছো পা পিছলে, তোমার মাথার একটা স্ক্যান করতে হবে, স্ক্যানটা নর্মাল বেরোবে ইন মেজরিটি অফ কেসেস। এবার কেন করা হলো স্ক্যানটা? কেন একটা মাইনরিটি অফ কেসে মাথাতে ব্লিডিং হয়ে থাকতে পারে, এবং সেটা আজকে সকালবেলা মিস করে গেলে রাত্রিবেলা বাড়িতে ওই ব্লিডিংটা বেড়ে কোন করে মারা গেল। একদম। And you are the sole wage earner of that house. Just imagine the situation of the family after that. একদম। The family is on the street. So এটা কি মনে হয় না যে একজন ডাক্তারবাবু উনি ওইটা তখনই একবার ওনাকে দেখে নিতে হবে? বিকজ এটা ওই থিওরিতে এলো যে কিছু জিনিস এক্সক্লুড করতে হবে, বাদ দিতে হবে, যাটা থাকলে পেশেন্টের আউটকামের ওপরে দুর্দান্ত এফেক্ট হবে। একটা মানুষের যদি ডান হাতটা ধরো, তোমারই যদি ডান হাতটা ফ্রিজ হয়ে যায় আর এরকম না করতে পারো, উইল ইউ বি ভেরি হ্যাপি? এবার আমি তোমাকে, অর্থোপেডিক্সটা আমার সাবজেক্ট নয়, আমি জাস্ট আমার জেনারেল ডাক্তার নলেজ দিয়ে বলছি। এবার ধরো তোমার হাতে কমপ্লেক্স একটা ফ্র্যাকচার হয়েছে, যে ফ্র্যাকচারটাকে একদম ঈশ্বরের অ্যালাইনমেন্টে সেট করতে না পারলে হাতের কম্প্রোমাইজড ফাংশন হবে। তার ঈশ্বরের অ্যালাইনমেন্টে শেষ সেট করতে গেলে ওই রকম 3 ডাইমেনশনাল পিকচার লাগবে। তখন সিটি স্ক্যান করে তাকে বলে 3D রিকনস্ট্রাকশন। 3D রিকন করা হবে, ওদের দাঁতেও ম্যাক্সিলোফেশিয়ালেও এটা খুব করা হয়। তার মানে কি, ওই 3D রিকন করে তবেই না তুমি ঈশ্বরের জায়গাতে চেষ্টা করবে নিয়ে যাওয়ার জন্য। এবার একজন বলে না না ঠিক আছে, এক্সরে করে যে ফ্র্যাকচার আছে প্লাস্টার করে নে, তোমার হাত মোটামুটি ঠিক হয়ে গেল। আর তুমি খুব ভালো ফিজিও করলে, নিজে খুব ব্যায়াম করলে, দাঁতে দাঁত চেপে এক্সারসাইজ করলে আর ঠিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে ও বলবে ওই দেখো এই তো হয়ে গেল। এটা তো পারসেপশনাল, এটার তো কোনো উত্তর নেই। তুমি আজকে কি আউটকাম হবে দ্যাট ক্যানট বি প্রেডিক্টেড। ডাক্তারি একটা এমন জায়গা, এখানে এই সমস্যাগুলো কেন হচ্ছে, কেন মানুষের মনে এই অবিশ্বাস, কেন ভাবছে যে ওই স্ক্যানটা করা মানে পয়সা নেবে, কাঠের জন্য করেছে, স্ক্যানের কোনো দরকার ছিল না। তার কারণটা হচ্ছে মানুষ সর্বক্ষেত্রেই তো প্রতারিত হচ্ছেন। তুমি যে ফিল্ডেই যাবে সেখানেই প্রতারিত হচ্ছে। মাছ কেনা থেকে তোমার বাজারে শুরু হচ্ছে, আলু কেনা থেকে শুরু হচ্ছে, করতে 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 দিনের শেষে ডাক্তারের কাছে যাচ্ছ, সেখানে ওই তোমার মনে ওই সিস্টেমটাই সারা দিন চলছে। এটাই স্বাভাবিক। আমাদের সোসাইটির সমস্যা হচ্ছে যে আমরা রুল, ল এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না। তোমার ওষুধে ময়দা আছে না ওষুধ আছে, অ্যাকচুয়ালি ওষুধ থাকলেও 60% আছে না 99% আছে, তোমার জানার কোনো ক্ষমতা নেই। তুমি কোনো সংস্থায় গিয়ে বলতে পারবে না যে স্যার এই ওষুধটা কিনেছি, একটু দেখবেন যে এটাতে 100% বা অ্যাটলিস্ট 95% ওষুধটা আছে কিনা। বিকজ আমাদের এখানে রুল, ল এগুলো ইমপ্লিমেন্ট করার আমাদের সোসাইটাল কোনো বন্দোবস্ত নেই। আমরা বসে আছি কোনো একটা মঙ্গল গ্রহ থেকে কেউ এসে, তোমরা তো খুব ছোট পড়নি, সত্যজিৎ রায়ের একটা গল্প ছিল আরো 1 ডজন গল্প বলে একটা বই আছে, তাতে মঙ্গল গ্রহের অ্যাং বলে একটা ক্যারেক্টার, তোমরা পড়বে না এখন, সত্যজিৎ রায়ের বই ওটা সম্ভবত বঙ্কুবাবুর বন্ধু। তো সেই মঙ্গল গ্রহের অ্যাং এর জন্য আমরা বসে আছি যে কেউ একটা মঙ্গল গ্রহ থেকে এসে এগুলো ইমপ্লিমেন্ট করে দেবে আমাদের জন্য। আমরা করতে পারবো না, উই নো দ্যাট। Somebody will come and implement that law and rule. এই কোনো প্রশ্ন থাকবে না যদি সোসাইটাল ল অ্যান্ড রুল এস্টাবলিশড হয়ে যায়। ইংল্যান্ডে কেউ ভাবতে পারে এটা, আমেরিকায় কেউ ভাবতে পারে এটা, জার্মানিতে কেউ ভাবতে পারে, জাপানে কেউ ভাবতে পারে, বিকজ ওদের সিস্টেম, ওদের সোসাইটি রুল আর ল গুলো ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তাহলে আপনার কথা অনুসারে আমি বলি, তাহলে একটা ডাক্তার কি দেখবে? ডাক্তার দেখবে আচ্ছা আমি এক্সরে সিটি দুটোই লিখে দেবো, আমার পিঠ বাঁচবে, আমার জন্য ওই 1 কোটি 1.5 কোটি টাকার আমার এগেনস্টে কেস করবে না। আর পেশেন্ট দেখছে আমার রোজগার সারা মাসে 15,000 টাকা, ডাক্তার যা ইনভেস্টিগেশন করতে দিচ্ছে আমার তো অর্ধেক মাইনে ওই ইনভেস্টিগেশনে চলে যাবে। তো এই যে মানে অ্যাফোর্ড করা যে পেশেন্টের তরফ থেকে, আমি এখন পেশেন্টের তরফ থেকে বলছি,
যে ডাক্তারবাবু আমার মাসিক মাইনে 15,000 টাকা, আপনি যা টেস্ট দিয়েছেন 7,500 টাকা, আমি বাকি মাস খাবো কি? অ্যাবসলিউটলি। তখন ডাক্তার এই সিম্প্যাথি এমপ্যাথি এই যে জিনিসগুলো, সেগুলো কি ডাক্তার অ্যাপ্লাই করবে, না ডাক্তার দেখবে না ভাই আমি আগে আমার পিঠ বাঁচাবো? অ্যাবসলিউটলি, এটা খুব মানে ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, রিয়েল লাইফ প্রশ্ন, এবং সবাই এটা ফেস করে, এবং এটার কোনো ইজি আনসার নেই। একটা জিনিস আমি বলবো যে ডাক্তারবাবু এক্সরেটা দেখে একটা প্লাস্টার বা স্ল্যাব বা যেটা লাগবে, যেহেতু ফ্র্যাকচার নিয়ে কথা হচ্ছে, এনাকে সরকারি কোথাও পাঠানো, বিকজ আমি এটা পার্সোনালি মনে করি যে কম্প্রোমাইজ ট্রিটমেন্ট করবেন, এটা আমার ঠিক ডাক্তার হিসাবে অ্যাকসেপ্টেবল লাগে না। রাদার আমি তাকে রাস্তা দেখাতে চাই বা দেখাতে ইচ্ছা প্রকাশ করি যে সে যেন ঠিক জায়গায় গিয়ে ঠিক চিকিৎসাটা পায়, যেখানে পয়সা তার ক্ষমতার মধ্যে হবে। এটা খুব জটিল একটা এথিক্যাল ব্যাপার, যে আমি কোনো চিকিৎসা করব না বলে কম্প্রোমাইজ চিকিৎসা করব, আর না একদম ঠিক সায়েন্টিফিক ট্রিটমেন্ট করব। সমস্যাটা তো এইখানেই, যে সায়েন্টিফিক ট্রিটমেন্ট মে নট বি চিপ, মে বি অলসো চিপ। সায়েন্টিফিক ট্রিটমেন্ট হতেই পারে যে ভাই তোমায় কিছু করতে হবে না, বাড়িও। সো সায়েন্টিফিক ট্রিটমেন্ট ইফ ইট ইজ আনঅ্যাফোর্ডেবল, যদি অ্যাফোর্ড করাটার মধ্যে সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় সেই মানুষটিকে যেখানে অ্যাফোর্ড করতে পারবে সেইখানে পাঠানো উচিত, উইথ the minimum care which needs to be given at that point of time, rather than একটা কম্প্রোমাইজ কেয়ার দেয়া। তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে আপনি তাহলে মানবিকতার বশে একটা কম্প্রোমাইজড কেয়ার লিখে তাকে ছেড়ে দিন। আমি পার্সোনালি সেটা মানতে পারি না। ডাক্তারবাবু আরেকটাও খুব কমন প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যেই ডাক্তারবাবুর ভিজিট যত বেশি, সেই ডাক্তারবাবু যে ওষুধগুলো লেখে তার দামগুলো বেশ বেশি হয়। তো এটার কি কোনো কারণ আছে যে ডাক্তারবাবু বেশি টাকা নেন, তার ওষুধগুলো বেশি দামি লেখেন? এইটা তো বলতে পারবো না, জানি না, ওষুধের সব দামও আমি জানি না। এমআররা বলে না? না, এমআররা ওষুধের নাম বলে, দাম বলে না, কম্পোজিশন বলেন, কিন্তু দাম বলেন। আচ্ছা। আর যদি বা বলেনও, তাহলে তোমার কাছে তো ওরকম রেডি রেখনার একটা এক্সেল শিট নিয়ে তোমার চলাটা সম্ভব না। আচ্ছা। এবার এখানে মেন সমস্যাটা হচ্ছে যে ওষুধ আইনত তুমি ওষুধের ভেতরে ফার্মাসিউটিক্যাল কম্পোজিশন লিখে দিতে বাধ্য, এবং বেশিরভাগ সময়তেই ডাক্তারবাবুরা দেখবে ওষুধের ফার্মাসিউটিক্যাল কম্বিনেশনটা লিখে দেন। এবার আমি তোমাকে প্র্যাকটিক্যাল আসপেক্টটা বোঝাচ্ছি, যেটা তোমার পেশেন্টদের জন্যও সুবিধা হবে। তুমি যদি ওই ফার্মাসিউটিক্যাল নামটা নিয়ে একটা নর্মাল ফার্মেসিতে যাও ওষুধটা কিনতে, তাহলে তুমি ফার্মেসির অ্যাক্রসে যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন বা ভদ্রমহিলাটি দাঁড়িয়ে আছেন তার মার্সিতে থাকবে। উনি যে ব্র্যান্ডের ওষুধ দিলেন তুমি সেইটা নিয়ে বাড়ি যাবে। আন্ডারস্টুড? তার মানে তোমার ব্র্যান্ডটা কে ঠিক করে দিল? তুমি নাও, উনি ওষুধের দোকানে। অর তুমি ওই ব্র্যান্ডটা নিয়ে বিভিন্ন আজকাল যে সংস্থাগুলো আছে, বা ধরো হাসপাতালগুলোতে যে ওষুধের দোকান আছে সরকারি, বিভিন্ন সরকারি জায়গাতে গিয়ে ওই কম্পোজিশনের ওষুধ কিনতে পারো, বিকজ তোমার প্রেসক্রিপশনে লেখা আছে। আর তুমি যদি মনে করো যে না, আমি ডাক্তারবাবু আমাকে একটা ব্র্যান্ড সাজেস্ট করুন, তাহলে অনেক ডাক্তারবাবু একটা ব্র্যান্ডও লিখে দেন, তার সাথে কম্পোজিশনটাও লিখে দেন। ইটস ইয়োর চয়েস। ওকে, এবার তুমি কি ঠিক করবে সেটার উপরে তো কোনো ডাক্তারবাবুর হাত নেই। এবার ওভারঅল ওষুধের দাম পৃথিবীতে ঊর্ধ্বমুখী, এবং ওভারঅল ওষুধের অ্যাডভান্সমেন্টও ঊর্ধ্বমুখী। আজ থেকে 5 বছর আগে যেসব অসুখের ওষুধ বেরোবে আমরা চিন্তা করতে পারিনি, আজকের দিনে সেই সব ওষুধ বেরিয়েছে। আমি যখন ধরো এমডি করছি বা পোস্ট এমডি, সেই সময় এইচআইভি রোগ হলে লোকে মারা যেত, হাসপাতালে এইচআইভি ওয়ার্ড হতো। আজকাল এইচআইভিতে খুব মারা যায় না। উইদিন 6 মান্থস তুমি তোমার ভাইরাল লোড 0 হয়ে যাবে, আর বিলো
ডিটেক্টেবল হয়ে যাবে। তো এটা তো ওষুধের অ্যাডভান্সমেন্টে হয়েছে, কোনো মন্ত্র বলে তো হয়নি। তাহলে এই যে ওষুধের দাম তুমি বলছো, দ্যাট ইজ দেয়ার বিকজ অফ দি অ্যাডভান্সমেন্ট অফ মেডিসিন। এবার তুমি অ্যাডভান্সমেন্ট বন্ধ করে দাও। আমি যেটা 1988-এ শিখে বেরিয়েছি সেই ওষুধগুলো লিখতে থাকি, তাহলে দেখবি সেই ওষুধের দাম ভীষণ কম হবে। এটা ডাক্তারবাবুরা অ্যাডভান্সমেন্ট করেন না, বিকজ ডাক্তারবাবুরা ক্লিনিশিয়ান, ওনারা ল্যাবে কাজ করেন না। দিস ইজ ডান বাই বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, মেডিকেল জেনেটিসিস্ট, ঠিক, কম্পিউটার ইঞ্জিনিয়ার্স, একদম, ইনঅর্গানিক অর্গানিক কেমিস্ট। chemist, একদম। সো ডাক্তারবাবুদের এখানে কোনো ইয়ে নেই, আমি বলবো কন্ট্রিবিউশন খুব কম। তো একজন ডাক্তারবাবু একটা জেনারিক নেম লিখে দিল, একটা পেশেন্ট ওষুধের দোকানে গিয়ে সেটা দেখালো, এবার বিভিন্ন দামের ট্রেড নেমের বিভিন্ন দামের সেই একই জেনেরিক ওষুধ সেই লোকটা তাকে দিতে পারে। তার মানে যে কম দামে যদি সেই ট্রেড নেমের ওষুধটা, তার এফিকেসি কি কম হবে, আর যেটা বেশি দাম তার এফিকেসি কি বেটার হবে? এটা যদি জেনে যেতাম তাহলে তো সবার আগে এই হেল্পটা আমার পেশেন্টদের করতাম। এটা কেউ জানে না, তো সেই জন্যই তো একটা শিব বললাম না যে আমাদের কাছে রাস্তা নেই ওষুধটা ভেরিফাই করা। আমার কাছেও রাস্তা নেই। আমি কি 5টা ব্র্যান্ডের ওষুধ নিয়ে গিয়ে কোথাও গিয়ে দেখাতে পারবো যে দাদা একটু দেখে দেবেন কোনটাতে কত % আছে? পারবো না। আর যদি নিয়ে যাই তাহলে ট্রাস্ট মি আমি আর থাকবো না পৃথিবীতে। একজন আমাদেরই সিনিয়র দাদা, আমি নাম বলছি না, দাদা এখনো প্র্যাকটিস করেন। দাদার একজন পেশেন্ট ইনসুলিন বাড়িয়ে যাচ্ছেন, সুগার কমছে না। পেশেন্টকে খুব গালাগালি দিচ্ছেন, আপনি মিষ্টি খাচ্ছেন, এই করছেন তাই করছেন। পেশেন্টের বউ এসে বলছে যে না ডাক্তার, ভগবানের নামে বলছি খাচ্ছি না। বলে সে কি বলছেন, 40 ইনসুলিন যাচ্ছে তবুও আপনার সুগার 250, 300, 350 কি হতে? তো উনি ফ্রাস্ট্রেটেড, পেশেন্ট ফ্রাস্ট্রেটেড, ওয়াইফ ফ্রাস্ট্রেটেড। তখন ওনারা একটা প্ল্যান করেছেন যে ঠিক আছে হাসপাতালে ভর্তি করে দাও, দেখি কি হয়। ফরচুনেটলি পেশেন্ট রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে ডাক্তার ভর্তি করে দিন, যা করে হোক সুগারটা কন্ট্রোল করতে হবে, তাতে আমার কিছু টাকা নষ্ট হয় হোক। পেশেন্ট ভর্তি হয়েছে। এবার ওনার প্রেসক্রিপশন আছে, স্যারের প্রেসক্রিপশন, যা ইনসুলিন লেখা আছে আরএমও সেই ইনসুলিন ওই ইয়েতে, যেমন আমাদের হাসপাতালে মেডিকেশন কার্ডেতে লিখে দিয়েছে। ফার্স্ট ডোজটা রাত্রে পড়েছে, বিফোর ডিনার। এটা সবাই জানো তোমরা, ইনসুলিন বিফোর ব্রেকফাস্ট বিফোর ডিনার মোস্টলি লোকে পায়। পেয়ে রাত্রি 12টা নাগাদ পেশেন্টের সুগার 20। হই চই মারামারি, আইসিইউতে নিয়ে গিয়ে ইয়ে করে তাকে 25% ডেক্সট্রোজ 10টা দিয়ে তারপরে তার সুগার বেড়ে সে তখন মানে খাবি খাওয়া অবস্থা থেকে ভালো হয়ে, মানেটা নিশ্চয়ই বুঝতে পারছি। আমাকে দাদা গল্পটা বলেছিলেন, জানিস এরকম হয়েছে। কি যে অবস্থা তোমাদের কোনো ধারণা নেই, সাধারণ মানুষেরও ধারণা নেই। এটা তো গেল ওষুধ, ঠিক আছে। ডিসপোজেবল সিরিঞ্জ রিইউজ হচ্ছে, প্যাকেজিং হয়ে, এরকম আমরা প্রচুর জায়গায় শুনেছি। তো বিভৎস জিনিস, এ তো ভাবাই যায় না। সে তো কেন জলের বোতল তো রিইউজ হচ্ছে, কলের জল একদম। ওই যে প্রথমেই তো আমাকে প্রশ্নটা মানে উত্তরটা বলে দিয়েছি যে যতক্ষণ না সোসাইটি ল অ্যান্ড রুল ইমপ্লিমেন্ট করতে পারবে সর্বক্ষেত্রে থেকে শিখবে। চিকিৎসাতে সমস্যাটা কি জানো বাবা? চিকিৎসাতে সমস্যা হচ্ছে এটা ওয়ান ওয়ে ট্রাফিক। তোমার যদি কিছু হলো সেটা আর তো রিপ্লেসেবল নয়। এটা ওই যে বললে গাড়ি বেচলে পয়সা পাবে, এটা তো ওইরকম গাড়ি নয় যে ওটা বেচে আরেকটা গাড়ি কিনে আনবে। গাড়ি ছেড়ে দাও, সাইকেল বেচে সাইকেল কিনে আনবে, সেটাও সম্ভব নয়। এইটাই হচ্ছে চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে বড় কাঁটা, যে তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা রিপ্লেসেবল নয়। ঠিক, একদম। আর একটা বড় কাঁটা হচ্ছে যে তুমি যে কাজটা করছো, এই ডাক্তারি, সার্জন বলো, whatever, gynecologist, pediatrician, whatever, physician, তুমি যে কাজটা করছো সেটা পুরোপুরি প্রেডিক্টেবল নয়। একই ওষুধ তোমাতে কাজ করবে, ওতে কাজ করবে না, ইন সেম ইলনেস। ঠিক, একই ব্যাকটেরিয়া একটা সাধারণ অ্যান্টিবায়োটিকে তোমার ক্ষেত্রে মরে যাবে, ওর ক্ষেত্রে হবে না। একই
সার্জারি তুমি করবে, হাসতে হাসতে একদিন পরে বাড়ি চলে যাবে, একই সার্জারি ওর হবে, ও ভেন্টিলেটেড হবে। এই আনপ্রেডিক্টেবিলিটি অফ হিউম্যান বডি অ্যান্ড দ্য রেসপন্স অফ হিউম্যান বডি is something which still the biggest challenge in treatment option. তোমরা কতটা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো জানি না, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলে একটা খুব নামকরা এক্সপেরিমেন্ট আছে, কোনোদিন সময় হলে অফ টাইমে দেখো। ডাবল স্লিট এক্সপেরিমেন্টের বেস ফান্ডাটা হচ্ছে যে ওয়েভ, আলোর ওয়েভ নিয়ে এখানে কথা হচ্ছে, ওয়েভ বিহেভ করে ডিফারেন্টলি ইফ দি অবজারভার সিজ ইট, অ্যাজ ইফ ওয়েভ নোজ দ্যাট সামবডি ইজ সিং মি। হিউম্যান শরীরটা অনেকটা ওরকম, অ্যাজ ইফ সামবডি এলস ইজ ম্যানিপুলেটিং ইট, or somebody else is helping it or not helping it. একই চিকিৎসা, একই মেডিসিন, একই ট্রিটমেন্ট, একই গাইডলাইন, একই সব কিছু, একজন দুর্দান্ত কাজ করলো, একজনের কাজই হলো না। মডার্ন চিকিৎসা ব্যবস্থা টার্মিনোলজি বার করে দিয়েছে ডিফিকাল্ট টু ট্রিট। বিভিন্ন জায়গায় আজকাল, আমার রিমাটোলজিক্যাল ব্রাঞ্চের এক্সাম্পল দিয়ে তোমায় বলতে পারি, ডিফিকাল্ট টু ট্রিট RA, ডিফিকাল্ট টু ট্রিট অ্যাংস্পম, ইডিওপ্যাথিক কজেস নামই হয়ে গেছে, এবং সেটা গাইডলাইনে আছে, তুমি দেখে নিতে পারো। বাট হু ডিসাইডস দ্যাট কুশল ইজ নর্মাল, সায়ন ইজ ডিফিকাল্ট টু ট্রিট? ঠিক ঠিক ঠিক। There is something which I don't know, but there is something who is apparently deciding it. ঠিক। The efficacy and the outcome of treatment is not always predictable. কিন্তু আমি যদি সাধারণ মানুষ হই, তুমি ডাক্তার হও, তোমার কাছে যদি আমার একজন ডিআরআর নিয়ারকে নিয়ে যাই, আমি তো এটাই এক্সপেক্ট করবো যে তুমি তাকে সারিয়ে দেবে। এবার তুমি যদি তাকে সারাতে না পারো, আমার যদি নেগেটিভ আউটকাম হয়, আই উইল বি ডিস্টার্বড। আমি তোমাকে খুন করে দিতে পারি। রেসপন্সটা খুব খারাপ, সবাই তাকে ইয়ে করেছে, না আইন নিজের হাতে নেওয়া উচিত নয়, এটা তাকে লোকে বলেছে। বেশিরভাগ লোকেরই কমেন্ট হচ্ছে আইন নিজের হাতে নেওয়া উচিত না। তোমার যদি বক্তব্য থাকে, পুলিশের কাছে যাও, WB মেডিকেল কাউন্সিল বা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বা হোয়াট এভার, তার কাছে যাও। তোমার যদি হয় তুমি থানায় যাও, কোর্টে যাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ এই কথাটা বলছে না যে তোমার এই যে চিকিৎসা দিয়েছো, সেই চিকিৎসা মেবি 100% রাইট। ইন মেজরিটি অফ কেসেস দোজ ট্রিটমেন্টস আর অ্যাবসলিউটলি বাই দ্য বুক, কিন্তু তাও আউটকাম ইজ different, outcome is not guaranteed, outcome may not be what you want, as if something else decides it. তো ডাক্তার বলে ইউ আর এক্সেপশন, মানে এইরকম হয়েছে। লোকে বলে আরে জ্বর হয়েছিল, পাড়ায় হসপিটালে যেতেই হয়নি, পাড়ার ডাক্তারবাবু দিল, 4 দিন জ্বর ছিল, কমে গেল, এই লোকটাকে জ্বরের জন্য ভর্তি করলাম, 2 দিন বাদে মরে গেল। লোকে কিন্তু এটা ভাবে না, লোকে ভাবে একটা জ্বর হয়েছিল আমার, আমাকে ডাক্তার বাঁচাতে পারলো না, আমাকে সব চিকিৎসা দিল ঠিকই, কিন্তু জ্বরের জন্য আমি মরে যাব। বিকজ ওই যেটা বললাম যে আমাদের সোসাইটাল অ্যাওয়ারনেস ইজ নট অ্যাডিকুয়েট। আমি পুয়ার বা গুড এই টার্মিনোতে যাচ্ছি না। হু ডিসাইডস কোনটা ঠিক কোনটা ভুল? কাকে তুমি পুয়ার বলবে, কাকে তুমি ব্রিলিয়ান্ট বলবে, ইজ নট অ্যাডিকুয়েট। মানে এটা তো 100% সত্যি কথা। আমার 2 দিনের জ্বর হয়েছে, আমি কেন মারা যাব? একদম। হাজার হাজার লোকের জ্বর হচ্ছে, তাদের কিছু হচ্ছে না। ঠিক। এবার কথাটা হচ্ছে যে ওই জ্বরেতে আমি হয়তো মারা যাইনি, আমি মারা গেছি ওই জ্বরের এগেনস্টে আমার শরীরের রেসপন্সে। কোভিডের সময় এটা অনেকেই আমরা কিন্তু খেয়াল করেছি যে কোভিড হয়েছে, 2 দিন 3 দিন খুব ভালো আছে, তারপরে একটু শ্বাসকষ্ট শুরু হলো, হাসপাতালে ভর্তি হলো, 48 আওয়ার্সের মধ্যে মারা গেল। এবং তখন একটা বেরোতো অটো ইনফ্লামেটরি ফিভার, তোমরা হয়তো কাগজে দেখেছো, বিভিন্ন চ্যানেলে দেখেছো, যে অটো ইনফ্লামেটরি ফিভার। কনসেপ্টটা হচ্ছে কি, যে একটা যে কোনো স্ট্রেসের এগেনস্টে তোমার বডি যে রেসপন্সটা করবে, দ্য বডিজ রিয়াকশন অ্যান্ড রেসপন্স টু দোজ স্ট্রেস ইজ ডিফারেন্ট।
and sometimes body under response, sometimes body over response. ঠিক। এবং অ্যান্টিবায়োটিক তুমি ফার্স্ট ডোজ দিলে বা অ্যান্টিভাইরাল ফার্স্ট ডোজে তো আর তোমার সব ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মরবে না বাবা, বা ফাঙ্গাস তো মরবে না। ঠিক। তোমার শরীরকে ওই সময়টা অ্যালাউ করতে হবে ফর দোজ এজেন্টস টু ওয়ার্ক অলসো। একদম। সো ইটস এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ল্ড। এবং এই যে একটা আমি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা মিসকনসেপশন, এই যে একটা অবিশ্বাস, একদম একদম ট্রাস্টের অভাব, এইটার জন্ম বেশ কিছুটা হচ্ছে ইজ ইন দি ইনেট সায়েন্স ইটসেলফ। আজকে ওই যে পিএসএলভি রকেটটা 2বার না 3বার উঠলো, 2বার না 3বার, থার্ড স্টেজেতে গিয়ে গন্ডগোলে রকেটটা পড়ে গেল। ইমাজিন একজন ডাক্তারের কাছে 3টে পেশেন্ট পর এলো, একই অসুখ নিয়ে 3টে পেশেন্টই মারা গেল। একদম ডাক্তারবাবু ফাঁসি হয়ে গেছে, কিন্তু জনতার আদালতে ডাক্তারবাবু ফাঁসি হয়ে গেছে। একদম পিএসএলভি 3তে আমরা বলছি উই আর ট্রাইং, নেক্সট বার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক। ওই যেটা বললাম যে যেটা নিয়ে ডিল করছো সেটা রিপ্লেসেবল নয়। ঠিক। You And can unpredictable. create hundreds of PSLV. You cannot create another হিউম্যান বিং। person. এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। অবিশ্বাসের জন্ম এইখান থেকেই, এই পুরো জিনিসটার জন্ম এইখান থেকেই। তার মানে কি ডাক্তারবাবুদের উপরে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না? আলবাত থাকবে। আরে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে তো পুরো সোসাইটিটাই গঙ্গায় চলে যাবে। সো এভরি সেক্টর দেয়ার হ্যাজ টু বি চেক অ্যান্ড ব্যালেন্স। চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া কোনো সভ্য সোসাইটি চলতেই পারে না। কিন্তু মেন যেটা সোসাইটাল রেসপন্সিবিলিটি বোঝার, যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট এলিমেন্ট অফ আনপ্রেডিক্টেবিলিটি ইন দি আউটকাম। তো আমরা এত গম্ভীর গম্ভীর আলোচনা করলাম। না বরং আমি মানে বলবো হ্যাঁ, আমার খুব রিল্যাক্স লাগছে, কারণ আমি যে প্রশ্নগুলো করছি আপনারাও, আমি শিওর যে আপনারা অনেক কিছু ক্ল্যারিটি আপনাদের বাড়ছে, কারণ এই প্রশ্নগুলো আপনারা করেই থাকেন বা মনে করে থাকেন যে এই প্রশ্নগুলো না কোনো ডাক্তারবাবুকে পেলে আমি করবো, বা তোমরা করো না কেন। কিন্তু আমি আশা করি আপনাদের হালকা লাগছে। কিন্তু আমি ওই প্রশ্নগুলোর মধ্যে একটু তেল মশলা এগুলো একটু হলুদ জিরে বাটা গুঁড়ো বাটা একটু দিতে চাই। হ্যাঁ, ডাক্তারবাবুকে একটু একটা জিনিস দিই আমরা। ডাক্তারবাবু যদি একটু ভালো রসিয়ে কষিয়ে কিছু খেতে পারেন। একদম খাদ্য রসিক আমরা সবাই। এটা কি? এটা একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। এরকম তো কথা ছিল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বিশাল ব্যাপার। ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, যার মধ্যে সমস্ত রান্নাঘরের সামগ্রী এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকোল তেল। আর এবার আমরা ঢুকি আরো একটা জটিল জায়গায়। ডাক্তারবাবু যখন একজন রান্না করতে বলবে না, এই যখন একজন পেশেন্ট হসপিটালে যায় বা একটা ডাক্তারবাবুর সাথে কথা বলে, কমিউনিকেশন স্বভাবতই আমাদের তো বোঝা বলতে মেডিকেল সায়েন্সে খুব জোর হলে আমরা একটু অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে একটু জানি, একটা ওষুধের ব্যাপারে জানি। মোদ্দা কথা আমরা তো কেউ ডাক্তার নই, আমরা সবাই পেশেন্ট, মুখ্য সূক্ষ্ম মানুষ। কিন্তু যখন ডাক্তারবাবুর সাথে কথা বলতে যাই, ডাক্তারবাবু এত মেডিকেল জার্গন ব্যবহার করে, ওটা ডাক্তারবাবু না এলিয়েন বোঝা বড়ই মুশকিল। তো তার ফলে যেটা হয় যে ডাক্তারবাবু এবং পেশেন্টদের মধ্যে একটা মানে বৃহৎ কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। পেশেন্ট হা করে শোনে, ডাক্তারি পড়ে এলে ভালো হতো, ডাক্তারবাবুর কথা বুঝতে পারতাম। তো এই কমিউনিকেশন গ্যাপটা কি করে দূর করা যায় ডাক্তারবাবু? মানে ডাক্তারবাবু কিভাবে বোঝালে একদম মুখ্য সূক্ষ্ম পেশেন্ট আমার মতন বা সাধারণ মানুষ বুঝতে পারবে? এই কমিউনিকেশন গ্যাপটা নিয়ে একটু বলুন। তোমাদের প্রশ্নগুলো কোনোটাই না খুব সোজা সাপটা নয়, তোমাদের ভেতরে প্যাচ কোশ্চেনের দিয়ে বেরিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে যে ডাক্তারি ওয়ার্ডগুলো সমস্ত ল্যাটিন এবং ইংলিশ, এর কোনো বাংলা হিন্দি ওয়ার্ড সেইভাবে জনপ্রিয় নয়, এবং যে কটার আছেও সেগুলো আরো খটোমটো। যেমন তোমার সুগার হয়েছে বললে তুমি বুঝতে পারবে, ডায়াবেটিস হয়েছে বললে বুঝতে পারবে, মধুমেহ হয়েছে বললে তুমি কি বুঝবে ভাই, আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু মধুমেহটা বাংলা কথা, তোমার মাতৃভাষায় বলবে। সো এক হচ্ছে এগুলোর কোনো সো টু সে কমন ওয়ার্ড রিপ্রেজেন্টেটিভ নেই।
তোমার সাবঅ্যারাকনয়েড হেমারেজ হয়েছে। এই যে কথাটা আমি ইচ্ছা করে বললাম, কেন হঠাৎ মনে পড়ে গেল, ওই মাথাতে পড়ে গেছিলাম, সিটি স্ক্যান হয়েছিল। এবারে সাবঅ্যারাকনয়েড হেমারেজ হয়েছে এটা বোঝাতে গেলে তোমাকে ধরো ডাক্তারবাবু বললেন যে আপনার ব্রেনের মধ্যে রক্তপাত হয়েছে। এবার ব্রেন, আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি পারি কিনা। ব্রেন হচ্ছে একটা ধরো গোলাকার একটা পদার্থ, যার ভেতরে আবার একটা ফাঁকা জায়গা আছে, অনেকটা ধরো নারকোলের মতন বা ডাবের মতন। যে শ্বাসটা, ডাবের যে ছালটা যেটা তুমি ছাড়াও সবুজ রঙের, সেইটা অ্যাকচুয়ালি ব্রেন ম্যাটেরিয়াল। আর নারকোলের ভেতরে যে জলটা থাকে, ডাবের যে জলটা, সেখানে ব্রেনের মধ্যেও কিন্তু জলই থাকে। এবার ওই স্পেসটা হচ্ছে অ্যারাকনয়েড স্পেস। এবার রক্তটা ওইখানে হয়েছে। আর কোনো মানুষের ওই যে শ্বাসটা ডাবে যেটা তুমি ছাড়িয়েছো, সেইখানে রক্তপাত হয়েছে। দুটোই তো ব্রেনের মধ্যে রক্ত। এবার ওইখানে রক্তপাতের একরকম চিকিৎসা, ওর ভেতরে রক্তপাতের আরেক রকম চিকিৎসা। সো আমার পার্সোনালি মনে হয় সবচেয়ে সুবিধা হচ্ছে একটা স্কেচ বা পিক্টোরিয়াল ডায়াগ্রাম করে পেশেন্টদের বোঝাবার চেষ্টা করা। আমরা সেটা অনেকেই চেষ্টা করি। আঁকা খুবই খারাপ হয়, ক্লাস 1-এর মতো আঁকা হয়, কিন্তু অ্যাটলিস্ট পিক্টোরিয়াল একটা জিনিস হলে তুমি অ্যাটলিস্ট বুঝে গেলে যে নারকোলের ওই শ্বাসটার মধ্যে রক্তপাত হয়ে আমার স্ট্রোক হয়েছে, সেই রক্তটা আমাকে বার করতে হবে, এরম ভাবে একটা কোনো সার্জারি করে, আবার এখানে হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাকে একটা ক্লিপ করতে হবে। অনেক সময়তে হয় যে এই ধরনের টেকনিক্যাল ওয়ার্ডগুলো পেশেন্টদের বোঝাতে খুব সমস্যা হয়। আর পেশেন্টদের বোঝালেও উনি যাকে বোঝালে তিনি 30-40 সেকেন্ডস পরে তার মাথা থেকে ওই জিনিসটা বেরিয়ে যায়। এবার উনি সেটা নিজের মতো করে রিপ্লেস করে নেন বাই সামথিং এলস। তো তুমি একটা বললে আর নিচে গিয়ে উনি বাড়ির লোককে কমপ্লিটলি অন্য একটা জিনিস বললেন। এটা খুব কমনলি ঘটে, নট ইন্টেনশনাল, বিকজ উনি ওইটা ভুলে গিয়ে ওটাকে অন্য কোনো ওনার জানা কোনো কিছু দিয়ে রিপ্লেস করে। হ্যাঁ, কারণ উনি তো বুঝতেই পারেনি প্রথম কথা, ওনার যেটুকু উনি বুঝতে পেরেছিলেন তোমার সামনে দাঁড়িয়ে, উনি যখন নিচে গেলেন উনি সেটাকে ওনার মতো একটা কিছু দিয়ে রিপ্লেস করে রিটেন করতে পারেন। আরেকটা হয় যে কিছু কিছু জিনিস আছে যেটা ডাক্তারবাবুরা পেশেন্টদের বলতেও চান না। তার কারণ হচ্ছে সেটার ইম্প্যাক্ট পেশেন্টের উপরে খুব খারাপ হয়। আমি সবসময় পেশেন্টের বাড়ির লোকদের বলি যে আপনাদের যদি কোনো কঠিন প্রশ্ন থাকে পেশেন্টের বাইরে আমাকে জিজ্ঞেস করুন, প্লিজ পেশেন্টের সামনে জিজ্ঞেস করবেন না। ধরো কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে, ঠিক, ডাক্তারবাবু কি পেলেন রিপোর্টটাতে? এবার তুমি ভাবো যে আমি শুয়ে আছি তোমার সামনে, তুমি আমার ডাক্তার, তুমি খবর পেয়ে গেছো আসার আগেই ওয়ার্ডে যে আমার ক্যান্সার হয়েছে। আমি তো কি ডাক্তারবাবু ভালো আছেন তো? তুমি বলে হ্যাঁ, আপনি কেমন আছেন? না, আজকে অনেকটা ভালো লাগছে, জ্বরটর আর নেই। এবার এই লোকটাকে তুমি বললে সাধারণ যে আপনার তো ক্যান্সার হয়েছে, হি উইল বি ডিস্টর্ব ইমিডিয়েটলি। বাড়ির লোক তোমাকে জিজ্ঞেস করেছে ওনার কি হয়েছে ওনার সামনে দাঁড়িয়ে, এবার তুমি কি করে তাকে মিথ্যা বলবে আমি জানি না। ঠিক, বড় কঠিন এই জায়গাগুলো। সুতরাং এইটা ভেবো না যে সবসময় ডাক্তারবাবুরা কেন বলছে না বা কেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে কথা বলছে, বা হয়তো স্ত্রীকে বলতে চায় না, পুত্রকে বলতে চায়, কেন স্ত্রীর বয়স হয়েছে, স্ত্রী হয়তো ওটা নিতে পারবে না। এইগুলো কিন্তু ডে টু ডে সমস্যা। আর মেডিকেল জার্গানের সমস্যাটা যেটা বললে অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট, এগুলোর কোনো ওয়ার্ড নেই, and subarachnoid hemorrhage এর কোনো ওয়ার্ড নেই। You cannot say systemic lupus erythematosus, আপনার SLE হয়েছে, systemic lupus কি SLE মানে কি ডাক্তারবাবু? systemic lupus erythematosus. What is the next answer? You tell me. There's nothing. এটা একটা বাত, জানি না, এটা একটা বাত, তুমি বললে এটা একটা বাত, আর পেশেন্ট কি হয় ঘাবড়ে যায়। না, আমার তো বাত হয় না, তো আমার তো জ্বর আসছে পেশেন্টে। ঠিক, একদম। ওর তো কোনো বাত নেই ডাক্তারবাবু। ঠিক, তুমি গিয়ে নিচে বলে ডাক্তারবাবু তো কিছু বুঝতেই পারেননি, উনি তো আমায় কি একটা যেন বললেন, MLA হয়েছে, পেশেন্টের জ্বর আসছে, এইখান থেকে নিয়ে চল, ভেলোরে নিয়ে চল, এখানে হবে না। এইটা পেশেন্টদেরও দুর্ভোগ, ডাক্তারবাবুরও দুর্ভোগ,
বাড়ির লোকেদেরও দুর্ভোগ, সবাইকারই দুর্ভোগ। ভেলোরের ডাক্তারবাবুরা কি করেন আপনারা যেগুলো করতে পারেন না কলকাতায় বসে? মানুষের এত অবিশ্বাস কেন মানে কলকাতার ডাক্তারবাবুদের কাছে? যে কোনো সাউথ বা ওয়েস্টার্ন ইন্ডিয়া বা ইভেন নর্থ ইন্ডিয়া যেখানে তুমি যাচ্ছ সেটা একটা টার্সিয়ারি ইনস্টিটিউট। এবার ধরো তুমি মিদনাপুর, বর্ধমান, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, হোয়াট এভার, অ্যাক্রস 24 পরগনা, অ্যাক্রস দি জেলা তুমি সাউথে গেলে, প্রথম কথা হচ্ছে তুমি তোমার জেলা থেকে কলকাতার টার্সিয়ারি ইনস্টিটিউটে কিন্তু আসনি। তুমি কিন্তু তোমার জেলা থেকে সোজা সাউথের একটা টার্সিয়ারি ইনস্টিটিউটে গেছো। এটা কিন্তু মানুষ বোঝে না, এবং আমরাও বা তোমরাও এটা ঠিক তোমাদের কাছেও জায়গাটা পরিষ্কার নয়। হতে পারতো যে যদি ডিস্ট্রিক্ট থেকে তোমার কলকাতায় কোনো টার্সিয়ারি ইনস্টিটিউটে আসতো তাহলে সেখানেও জিনিসটা সলভ হয়ে যেত। এবার সাউথের টার্সিয়ারি ইনস্টিটিউট যেখানে ভেলোরকে তুমি একটা মডেল ধরতে পারো, এরকম আরো অনেক আছে। তো এবার সিএমসি ভেলোরের টার্সিয়ারি ইনস্টিটিউট, ওদের অ্যাক্সেস টু ইনভেস্টিগেশন সব কিছু আছে এক ক্যাম্পাসে, সমস্ত ইনভেস্টিগেশন, হিস্টোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, রেডিওলজি সব কিছু হয়, এবং ভালো ট্রেনিং ইনস্টিটিউট। ওদের নিজের ইনবিল্ট ট্রেনিং যথেষ্ট ভালো, সারা ভারতবর্ষের ভালো ভালো ছেলেমেয়েরা ওখানে ট্রেনিংয়ে যায়। সেই যে অ্যাক্সেসিবিলিটি টু ইনস্টিটিউশনাল কেয়ার, সেটা তো তুমি এখানে রানীগঞ্জে বা তমলুকে পাওনি। তুমি তো সেখানে তমলুকে একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলে, দুজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলে, তিনজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলে, এবং 2-4টে ব্লাড টেস্ট করিয়েছিলে, বাট ইউ হ্যাভেন হ্যাড দি লাক্সারি অফ অ্যান ইনস্টিটিউশনাল আমব্রেলা। এটা হলো ফার্স্ট ডিফারেন্স। তুমি ভেলোরে বা চেন্নাইতে বা ব্যাঙ্গালোরে বা দিল্লিতে বা বম্বেতে গিয়ে প্রথম একটা ইনস্টিটিউশনাল আমব্রেলাতে গিয়ে পৌঁছলে। সেকেন্ড, ওখানে তুমি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্যে, ওখানে ওরা সবাই বাঙালি লোক রেখেছে যাতে বাঙালি পেশেন্টদের সাথে কথা বলতে পারে, বাট জেনারেলি ডাক্তারের সাথে তো তোমার একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবেই, বিকজ তারা তো ইংরেজি বা হিন্দি বলছে না, তুমি নট নেসেসারিলি ইংলিশ আর হিন্দিতে খুব স্মার্ট। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য তোমার প্রশ্নও খুব কম। আর থার্ড হচ্ছে যে তোমার ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট এক জায়গা থেকে সব হয়ে গেল, তোমার ডায়াগনোসিস হলো, ট্রিটমেন্ট হলো, তুমি ওখান থেকে চলে এলে। এইটা এখানেও হয়, কিন্তু তুমি ওটাকে অ্যাক্সেস করনি। এটা হলো ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি বাঙালি বলে তোমার নিজের ওপরে বিশ্বাস কম। এটা তুমি হিস্ট্রি দিয়ে প্রমাণ করেছো, আমি নতুন কিছু বলছি না। তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও ভালো বলনি, তৎকালীন রবীন্দ্রনাথের সম্বন্ধে তোমার দেশে কাগজে যা যা বেরিয়েছে সেগুলো আমি ঠিক বলতে চাই না, আমি রবীন্দ্রনাথকে খুবই শ্রদ্ধা করি, বাট তুমি ছাড়োনি বলতে। এবং তুমি যদি একটু পড়াশোনা করো তাহলেই তুমি দেখতে পাবে, নিজেই দেখতে পাবে, কারোর হেল্পও লাগবে না। আজকাল যা গুগলের সাহায্য আছে, ইউ ক্যান সি ইট ইয়োরসেলফ। তুমি স্বামী বিবেকানন্দকেও ছাড়োনি, স্বামী বিবেকানন্দ সম্বন্ধেও তুমি যা তা বলেছ। রামকৃষ্ণদেব তো নয় লেখাপড়া জানতেন না, ঠিক আছে, তাকে আমি অঙ্ক থেকেই বাদ রাখলাম। তুমি স্বামীজিকে ছাড়োনি, তুমি তারও আগে গিয়ে চৈতন্য মহাপ্রভুকেও ছাড়োনি। তুমি কাকে ছেড়েছ? তুমি আগমবাগীশকেও ছাড়োনি। সো তোমার হিস্ট্রি বলছে যে তোমার নিজের ওপরে বিশ্বাস কম। তুমি হঠাৎ আজকে নিজের ডাক্তারকে কেন বিশ্বাস করবে? তুমি দিল্লি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে বাঙালি উকিল খুঁজবে না, কিন্তু সাউথের লোকেরা ওখানে গিয়ে সাউথ ইন্ডিয়ান উকিল খোঁজে, কিন্তু যে আমার দেখি তো কে আছে এখানে। এটা ভালো খারাপ ভেবে এটাকে কিন্তু জাজ করো না, ইট ইজ হাউ ইউ আর। তুমি এই রকম, এতে কোনো ভালো মন্দ খারাপ এই কোয়ালিফিকেশন গুলো এখানে অ্যাট্রিবিউটেবলই নয়, তুমি এরকম। এটা হলো সেকেন্ড। তো ন্যাচারালি তুমি তোমার সিস্টেমের উপর তোমার বিশ্বাস থাকবে না, যার সুফলও একবার তুমি পেয়েছিলে। সাহেবরা এখানে আসাতে তুমি মাতৃভাষায় ত্যাগ করে যে ইংরেজি শিখেছিলে, তার সুফলটা কিছু সময় পেয়েছিলে, তারপরে অন্য লোক তোমার বিট করে চলে গেছে, বাট ইনিশিয়াল সুফলটা ওই জন্যই পেয়েছিলে।
বিকজ তুমি চট করে অন্য লোকের জিনিসটা তোমায় অ্যাট্রাক্ট করে তুমি সেটাকে কি ক্যাপচার করো। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের এখানে এখনো ডাক্তারি পুরো ব্যাপারটা, ডাক্তারি তো শুধু ডাক্তারবাবু আর পেশেন্টেই শেষ বা শুরু নয়, তার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, তার বিভিন্ন জিনিস আছে, এটা একটা মাল্টি স্পেশালিটি একটা ব্যাপার। আমাদের এখানে না এখনো ইনফ্রাস্ট্রাকচারটা খুব স্ক্যাটার্ড। এই জিনিসটা কিন্তু অন্যান্য জায়গাতে বেটার, ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি কনসেন্ট্রেটেড, তাতে কি হয় লোকের অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেটার হয়। আমাদের কিন্তু এখনো স্ক্যাটার্ড। এরকমও কতগুলো ঘটনা শুনেছি, ঘটনা আমি এর সত্যতা যাচাই করিনি, খবরের চ্যানেলে যেমন বলে না আমাদের সংবাদ মাধ্যমে কোনো সত্যতা যাচাই করেনি, কিন্তু এটা আমি মানে বহু মানুষের থেকে শুনেছি এরকম কিছু ঘটনা, যে এখানে তো ডাক্তারবাবু সার্জারি লিখে দিয়েছিল, ওখানে তো ভেলোরে গেল বলে না 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 সার্জারি করতে হবে না, ওষুধ খেয়েই ঠিক হয়ে যাবে, এরকম কিছু ঘটনা আমি শুনেছি। তো এখানে সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বা এখানে এমন ক্রিটিক্যালি ভয় ফয় দেখিয়ে বললে এই পেশেন্ট আর বাঁচানো যাবে না, ভেলোরে গিয়ে সে ঠিক চিকিৎসা করে সে ফিরে এসছে এবং পেশেন্ট দীর্ঘদিন বেঁচেছে। ওই যে বললাম আনপ্রেডিক্টেবিলিটি সবকটাই সম্ভব। এবার তুমি বললে হচ্ছে সার্জারি করতে হবে, কুশল বলেছে সার্জারি করতে হবে না, আমি বলেছি সার্জারি করতে হবে, সে একটা কোনো সিচুয়েশনে। এবার পেশেন্ট তোমার রাস্তায় হেঁটেছে, সার্জারি করেননি, উনি ওই স্ট্যাটিস্টিক্যাল ওই ইয়েতে পড়ে উনি ঠিক হয়ে গেছেন, এটা হতেই পারতো যে উনি অন্যটাতে পড়লেন, দিস ইজ পসিবল। ওকে, ডাক্তারিতে এটা খুব সম্ভব। এবং এই নাম্বারটা দেখবে মিনিস্কালি স্মল, কিন্তু নেগেটিভ পাবলিসিটি সব সময়তেই বেশি হয়। তুমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল কোথাও গিয়ে দেখবে কেউ বলছেন অমুক ডাক্তারবাবু খুব ভালো, অমুক লয়ার খুব ভালো, অমুক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুব ভালো, অমুক এটা খুব ভালো। আরে সেইটা লেখেন না বলেই তো হোটেল রেস্তোরাঁকে লোক রাখতে হয় যে খেয়ে বলে না এই রেস্তোরাঁর খাবার খুব ভালো। হ্যাঁ, আমি যদি খেয়ে বলে দিতাম যে রেস্তোরাঁ খাবার খুব ভালো, তাহলে আর বেচারাদের পয়সা দিয়ে লোক রাখতে হতো না। এই যে আজকাল ইনফ্লুয়েন্সার যাদের তোমাদের ভাষাতে বলে, তাহলে ইনফ্লুয়েন্সার এই পৃথিবীতে এসছে কেন? বিকজ লোকে পজিটিভ ইনফরমেশন শেয়ার করতে, মানে in all the cases না নেগেটিভিটি অ্যাট্রাক্টস মোর, দেখবেন অ্যাবসলিউটলি। লোকে মরে গেলে তবেই না নিউজ মাধ্যম খবর করে। যে লোকগুলো ভালো হয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কি নিউজ মাধ্যম এসে ইয়ে করে, আচ্ছা আপনি ভালো হয়ে বাড়ি যাচ্ছেন, বলুন বলুন কি অসুখ হয়েছিল, কি করে বাড়ি গেলেন। পাড়ায় দুটো মানুষ সুখের কথা বলছে, আনন্দ বিনিময় করছে, শুভেচ্ছা বিনিময়, তার থেকে তুমি ঝগড়াটা দেখা কিন্তু বেশি এন্টারটেইনিং। যে মানে কি তোমার পাড়ায় আমার পাড়ায় খালি ঝগড়াই হয় তা তো নয়, না না না, কিন্তু হয়তো ঝগড়া মাসে একদিন হয়, কিন্তু ওটা বেশি কিন্তু কিন্তু entertaining। ওটাই খবর। তোমার বাড়িতে একটা কিছু হয়েছে, আমি তোমার বাড়িতে যে নারকেল নাড়ু নিয়ে গেছি, এটা খবর নয়। তুমি আমার বাড়িতে ইট মেরেছো, সেটাই খবর। ঠিক, এটা তো আমাদের স্বভাব, এরম ভাবেই আমরা। আশেপাশে যত লোক দেখি তারা সবাই ডাক্তার, সবাই ডাক্তার। মানে কোনো একটা রোগ বললে তার কি চিকিৎসা করতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার আগে অন্তত 8-9 জন তার চিকিৎসা বলে দেয় যে এই করতে হবে, এই ওষুধ খেতে হবে। তো আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাইছি, আপনার ডাক্তারবাবুকে, আপনার যদি প্রেশারের অসুখ হয় বা আপনার যদি কখনো সুগার হয় বা আপনার যদি অন্য কোনো অসুখ হয়, আপনি কি নিজে ট্রিট করেন নাকি আপনি আপনার কোনো বন্ধু বা অন্য কোনো ডাক্তারের কাছে যান? বেশিরভাগই নিজে ট্রিট করি। সেটা অন্যায়, কিন্তু তাই করি। আচ্ছা, যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে যে সবাই ডাক্তার, অ্যাকচুয়ালি ডাক্তারের সিট যে রেঞ্জে বেড়ে গেছে, তোমার কথাটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কুশল, যে এখন অল্টারনেট ছেলে মেয়ে ডাক্তারি পড়ে, সুতরাং আর কিছুদিন পরে সত্যি সত্যি সবাই ডাক্তার হবেন, কোয়ালিফাইড ডাক্তার হবেন। তবে হ্যাঁ, ডাক্তারের উপরে লোকের একটা ইনেট অ্যাট্রাকশন আছে, সেই জন্য লোকে ডাক্তারি, ওই যে তুমি বললে না, একটা জিজ্ঞেস করলে কাউকে বা কেউ এসে স্বতঃপ্রণোদিত ভাই বললো আরে না না এটা করিস না, এইটা কর, একটু বেশি করে জল খা, বিকজ ডাক্তারিটা লোককে অ্যাট্রাক্ট করে। আগেকার দিনে, আজ থেকে 4-5 হাজার বছর আগে আকাশটা লোককে খুব অ্যাট্রাক্ট করতো, সেই জন্য তখন অ্যাস্ট্রোনমি খুব উঠেছিল। লোকে রাত্রিবেলা
আকাশের দিকে তাকিয়ে থাকতো। আস্তে 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 বেরোলো, টেলিস্কোপ বেরোলো, লেন্স বেরোলো, কমতে কমতে 2000 2500 বছর থেকে আরো কমে 800-900 বছর। এই তুমি ইতিহাস দেখো, আকাশ মানুষকে ভীষণ অ্যাট্রাক্ট করতো। আজকাল আকাশের অ্যাট্রাকশনটা কমে গেছে, বিকজ সব সময় তো তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস, এই বিভিন্ন স্পেস ক্রাফট, বিভিন্ন স্পেস শাটল, বিভিন্ন স্যাটেলাইট। এখন তো সোলার সিস্টেম ছাড়িয়ে স্যাটেলাইট ইয়েতে চলে গেছে। কিছুদিন পরে মার্সে চায়ের দোকানও হয়ে যাবে। এখন না ওই জায়গাটা ডাক্তারই নিয়েছে। ইট ইজ ভেরি অ্যাট্রাক্ট, মানে পিপল আর ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু দিস, টু দেয়ার ওন হেলথ। দেখি তো কি আছে, দেখি তো কি হচ্ছে। এখান থেকে লোকে দেখবে গুগলে পড়ে কি খাওয়া উচিত, কি করা উচিত, কত লিটার জল খাওয়া উচিত, কি ফল খাওয়া উচিত, কোন আটা খাওয়া উচিত, কোন ধান খাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, এতে তোমার দর্শকরা আমার উপরে ভীষণ রেগে যাবেন, আমাকে বয়কট করবেন, তোমার এটাও বয়কট করতে পারে। সেটা হচ্ছে মানুষে এই যে অ্যাট্রাকশন ফিল করে এই যে সার্চ করেন গুগলে, বা এই যে দেখেন বা বই পড়ার চেষ্টা করেন, বিভিন্ন হ্যান্ডবুক পড়েন বা হোয়াট এভার, ডাক্তাররাও বই লেখেন সেগুলো পড়েন। তুমি দেখবে এই বই মেলাতে প্রচুর ডাক্তার রিলেটেড বই বিক্রি হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। তুমি দেখো বিভিন্ন অর্গানের উপরে বই বিভিন্ন বিক্রি হয়েছে। একদম একদম। সমস্যাটা হচ্ছে তুমি যে ইনফরমেশনটা পাচ্ছ সেটা তুমি প্রসেস করছো না উইথ ইউর ওন ইন্টেলেক্ট। তুমি ইনফরমেশনটা নিলে, র ইনফরমেশনটা তোমার কাছে রাখলে, আবার র ইনফরমেশনটাই কারোর সাথে শেয়ার করে দিলে। ইউ আর নট প্রসেসিং দ্যাট ইনফরমেশন বাই ইউর ওন ইন্টেলেক্ট। যার ফলে ওই শেয়ারিংটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন মেজরিটি অফ কেসেস। সবাই কি তাই করছেন তা না, কিছু কিছু লোক নিশ্চয়ই প্রসেস করে ইনফরমেশন শেয়ার করছেন, কিন্তু বেশিরভাগ লোকই উইদাউট প্রসেসিং শেয়ার করছেন। যার ফলে ইনফরমেশনটা কাজের হচ্ছে না, উল্টে নেগেটিভ হচ্ছে। তোমাকে বললো তুমি 4 লিটার জল খাও, কাউকে বললো তোর বাতের ব্যথা হয়েছে একটু ক্যালসিয়াম খা। এবার তোমাকে জল খাইয়ে কি করলো, পা ফুলিয়ে দিল। তোমাকে জল খাইয়ে কি করলো, সোডিয়াম ফল করিয়ে দিল। ওকে ক্যালসিয়াম খাইয়ে কি করলো, কিডনি স্টোন করিয়ে দিল। এবার এই যে ইনফরমেশন নিজের ইন্টেলেক্ট দিয়ে প্রসেস না করে শেয়ার করছে মানুষ, দিস ইজ দ্য বিগ বিগ প্রবলেম। এবং এখান থেকেই ওই সেলফ ডাক্তার, সবাই ডাক্তার, এই কনসেপ্টটা আসছে, সবাই একটা কমেন্ট দিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, লোকের মধ্যে ইনভেস্টিগেশন করার প্রবণতা। তুমি তো এতক্ষণ ডাক্তারের বলছিলে, ডাক্তারবাবু লিখে দেয় ঘস 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 করে 200টা, আমি উল্টোটা বলছি। 30 বছরের ছেলে 40টা ইনভেস্টিগেশন নিয়ে ডাক্তার দেখাতে এসছে। কেন করেছেন টেস্ট? না এখন তো বয়স হচ্ছে করি। আপনার বয়স হচ্ছে, তাহলে আমি কি মরে গেছি? আপনার 30, আমার 60। আপনার যদি 30-এ বয়স হয়ে গিয়ে থাকে স্যার, তাহলে আমি তো মরে গেছি। সো ওই গুগল, ওই ডাক্তার, ওই যেটা বললে যে সবার মধ্যে একটা ডাক্তারের একটা সেই জিন জেগে উঠেছে, এবং তার একটা আউটবাস্ট হচ্ছে গিয়ে কিছু টেস্ট করে ফেললো, 500 টাকায় বডি চেক। তো হেলথ চেক আপ বছরে কি কি করানো উচিত? এই আমি এটা জানি না। জন্মদিনে একবার করাবেন, নিজেকে গিফট করবে। এবার ব্যাপার হচ্ছে হেলথ চেক আপ মানে হচ্ছে ইনেটলি তোমার তার মানে কোনো আনহেলদি ব্যাপার আছে, তাই না? তুমি হেলথ চেক আপ করতে যাচ্ছ, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে তুমি টার্গেটেড হেলথ চেক আপ। ধরো তোমার বাড়িতে হার্ট অ্যাটাক হচ্ছে, তুমি দেখছো তোমার 3 দাদা হার্ট অ্যাটাকে মারা গেছে, তোমার 3 কাকা হার্ট অ্যাটাকে মারা গেছে, তোমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, তাহলে অবভিয়াসলি দেয়ার ইজ সাম জিন রানিং ইন ইয়োর ফ্যামিলি, অ্যান্ড ভেরি লাইকলি দে আর লিপিড প্রসেসিং জিন অর অ্যাথেরোস্ক্লেরোটিক জিন, কোনো একটা জিন যে লিপিড অ্যাথেরোস্ক্লেরোটিক ফাইব্রাস টিস্যু বিল্ড করছে। সো তোমাকে তো টেস্ট করাতেই হবে। ইউ হ্যাভ টু ডু দ্য লিপিড, নট অনলি জাস্ট কোলেস্টেরল চেক, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি সি ইউর হোল লিপিড প্যানেল, সি ওয়্যার ইজ দ্য প্রবলেম। তোমার হয়তো অ্যাপো এ অ্যাপো বিতে কিছু গন্ডগোল আছে, দ্যাট নিডস টু বি অ্যাড্রেস। আদারওয়াইজ তোমারও ওটা হবে, তোমার স্মোক করা যাবে না, তোমার বেশি ফ্যাট খাওয়া যাবে না, তোমাকে হেলদি এক্সারসাইজ করতে হবে, এরোবিক এক্সারসাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম মানুষের হেলথ চেক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার বাড়িতে কোনো ক্যান্সার আছে,
তোমাকে ডেফিনেটলি কোলোনোস্কোপি করতে হবে এবং অ্যাটলিস্ট একটা স্টুল টেস্ট করে দেখতে হবে, যে আজকাল স্টুল টেস্ট হয়, পয়েন্ট অফ কেয়ার টেস্ট, যাতে বোঝা যায় যে তোমার চান্স অফ কোলন ক্যান্সার কত। দেখতে হবে। তোমার বাড়িতে ব্রেস্ট ক্যান্সার আছে, তখনকার দিনে ব্র্যাকা হতো না, ব্র্যাকা জিন দেখা হতো না, ন্যাচারালি ব্র্যাকা জিন দেখা হয়নি, তোমার ডেফিনেটলি ব্রেস্ট টেস্ট করতে হবে। তোমার ইউটেরাইন, তোমার সার্ভাইকাল ডেফিনেটলি স্ক্রিন করতে হবে। সো স্ক্রিনিং এরও একটা তো মানে থাকবে। তুমি চলে গেলে প্যাকেজ দেখে সেলেনিয়াম টেস্ট করতে, হ্যাঁ ওইরকম সেলেনিয়ামেরই উত্তর হবে তোমার। ওই আমি সবসময় এটা বলি, অঙ্ক পরীক্ষার দিন সংস্কৃত পড়ে গেছো, যা ফল এক্সপেক্ট করবে এইখানেও তাই ফলই হবে। সো তোমার এই পুরো হেলথ চেক আপেরও একটা টার্গেট থাকবে তো। আর কিছু কিছু বয়সে কমন চেক আপ হবে, যেমন তোমার 50 বছর বয়সে তোমার একটা গলস্টোনের জন্য আল্ট্রাসাউন্ড হবে, তোমার একটা ইসিজি হবে, একটা একো হবে, একটা চেস্ট এক্সরে হবে, একটু লিপিড দেখা হবে, একটু সুগার, বাঙালি একটু ব্লাড সুগারটা দেখা হবে, তোমার বাড়িতে থাইরয়েড রান করে, তোমার থাইরয়েডটা দেখা হবে। মেক সেন্স? সো ইট হ্যাজ টু অলসো বি টু সাম এক্সটেন্ট টার্গেটেড। এবার সত্যি সত্যি আমি দেখি, জানো, যার বাড়িতে এরকম কোলোনিক সি এর হিস্ট্রি আছে, ব্রেস্ট সি এর হিস্ট্রি আছে, সে কোলেস্টেরল চেক করে যাচ্ছে বছর বছর। সে নিজেই হ্যাঁ, কোলেস্টেরল চেক, একদম, সে সে জানে নিজে তো নিজে গিয়ে আমাকে করে আসছে, চেক হ্যাঁ। করতে হয়, মরি বাঁচি আমাকে কোলেস্টেরলটা জেনেই চলতে হবে রাস্তায়। সো ওই টার্গেটেড ব্যাপারটা দরকার। ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হলো আজকে। এটা আশা করি দর্শকদের একটু মানে জানকারিটা আমরা দিতে পারলাম এই ব্যাপারে। তো ডাক্তার একটা জিনিস জিজ্ঞেস করি, তো পেশেন্টের তো, পেশেন্ট বলবো না, সাধারণ মানুষের বিশাল ক্ষোভ, ডাক্তারকে দেখাতে গেলাম, ডাক্তার এক পাতা প্রেসক্রিপশন লিখলো, তারপরে আমার কাছ থেকে না 2000 টাকা নিয়ে নিল। এক পাতা লিখে 2000 টাকা! এইরকমও ভাবা যেতে পারে যে ডাক্তারবাবু মাত্র 2000 টাকা নিলেন, আমি তো ভেবেছিলাম উনি 15,000 টাকা নেবেন। এইটার কোনো উত্তর হয় না, বিকজ তোমার সার্ভিস তুমি কি দামে বিক্রি করবে সেটা তোমার উপর। তুমি যদি পেশেন্টকে বলো আমার ফিজ 100 টাকা, বলে 2000 টাকা নাও, তাহলে তুমি অন্যায় করছো। তুমি যদি বলো আমার ফিজ 10,000 টাকা, তুমি 10,000 টাকা নাও, দ্যাট ইজ ইউর চয়েস, এবং যে পেশেন্ট দেখাতে এসছেন সেটা তার চয়েস। আইডিয়ালি সব ডাক্তারবাবুরই ফ্রিতে দেখা উচিত, বিকজ ডাক্তারি একটা পরিষেবা। তাহলে আইডিয়ালি ট্যাক্স পেয়ারদের সব ডাক্তারবাবুদের এমপ্লয় করা উচিত। তুমি পুলিশ ডাকলে, পুলিশ এলো তোমার বাড়িতে চুরি হয়েছে, পুলিশ সব ডেকে টেকে নাম টাম নিয়ে, নম্বর নিয়ে, ছবি টবি তুলে বললো 10,000 টাকা দিন। ঘুষ চাইছেন না, ওটা পুলিশের পরিষেবার নাম নিচ্ছেন পুলিশ। দমকল এলো তোমার বাড়িতে, আগুন লেগেছে, ভগবান না করুন, দমকল আগুন নিভিয়ে বললো 1 লাখ টাকা দিন। দমকল পরিষেবা কেন নিচ্ছেন না? পুলিশের চার্জ, দমকলের চার্জ কেন নিচ্ছেন না? তার কারণটা হচ্ছে দমকল, পুলিশ, এই সার্ভিসগুলো ট্যাক্স পেয়ার পে করছে, তাই তো? একদম। কিন্তু আনফর্চুনেটলি পৃথিবীটা সেরকম নয়, আমার কথায় পৃথিবীটা চলে না। সো ডাক্তারবাবুদের ফিস নিতে হয়। তা ডাক্তারবাবুরা ফিসটা কি করে ঠিক করেন? আরবিটারি হঠাৎ সকালে উঠে মনে হয় এই আজ থেকে আমার ফি 1 টাকা, তা নয়। ডাক্তারবাবুরা মার্কেট ড্রিভেন। যদি তুমি ডাক্তারবাবুকে মার্কেটের হাতে ছেড়ে দাও, তাহলে তোমাকে ডাক্তারবাবুর ফিসটাও মার্কেট ড্রিভেন হবে। ঠিক। অথবা তুমি পয়েন্ট অফ কেয়ারে ফ্রি রাখো, ট্যাক্স পেয়ার থেকে তাকে পেমেন্ট করো, যেমন তুমি দমকল, পুলিশ, এগুলো সব ট্যাক্স পেয়ার থেকে পেমেন্ট করো। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো হ্যাঁ, লাগলো। আমরা আশা করি আপনাদেরকে অনেক কিছু দূর করতে পেরেছি। এই যে কমিউনিকেশন গ্যাপগুলো থাকে ডাক্তারবাবুদের সাথে আমাদের সাধারণ মানুষদের, অনেক সেই ভুল ধারণাগুলো ক্লিয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। এবং আপনার যে বিষয় সেটা নিয়ে আমরা একটা ডিটেল পর্ব করতে চাই, এটা আপনাকে কথা দিয়ে যেতে মানে হবে। এইরকম একজন রিমোটোলজিস্টের কাছে আমরা এরকম কোনো রিমোটোলজি নিয়ে কোনো প্রশ্ন করলাম না, দর্শক বলবে কি? হ্যাঁ, আমাদের অলরেডি কমেন্ট পড়া শুরু হয়েছে, হ্যাঁ। এরকম একজন লেজিমেন্ট মানুষকে একটা তার ডোমেন নিয়ে প্রশ্ন নেই। কিন্তু চিন্তা করবেন না, আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা একদমই একটা ভিন্ন আলোচনা হলো। আমরা একটা খুব মানে
অনেকক্ষণ ধরে চেপে ধরে আমরা এই রিউমাটোলজি নিয়ে আলোচনা করব। হ্যাঁ। ভয় পাবেন না, আর করবো আমরা। সেখানেও স্যার এরকমই বোকা বোকা প্রশ্ন আমি করবো আপনাকে, মানে সাধারণ না, মানুষের প্রশ্ন। প্রশ্ন তুমি খুব ভালো করেছো। আমি দর্শকদের এটাই বলতে চাই হ্যাঁ হ্যাঁ যে এই যে পডকাস্টার আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা একটা মডেল সোসাইটির কথা আমাদের ভাবার কিন্তু টাইম হয়ে গেছে। ঠিক। আমরা সোটুসে উন্নত হচ্ছি ইকোনমিক্যালি, এডুকেশনালি, হেলথ ওয়াইজ, সব দিকে, কিন্তু আমাদের বেসিক কিছু কিছু জায়গা বড্ড নেগলেক্টেড কান্ট্রি ওয়াইজ। তার মধ্যে একটা শিক্ষা, একটা স্বাস্থ্য। এই দুটো কান্ট্রি ওয়াইজ আমাদের কিন্তু ফোকাস এরিয়া হওয়া উচিত, এবং সরকারের এখানে আদা জল খেয়ে লাগা উচিত যে এই দুটোকে আমরা ট্রুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাব, পসিবলি ফ্রি অ্যাট দ্য পয়েন্ট অফ কেয়ার। ট্রু। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীর অসংখ্য দেশকে পেছনে ফেলে দিতে পারবো, আর কিচ্ছু লাগবে না। অ্যাট দ্য মানে পয়েন্ট অফ কেয়ার যেখানে আমি সার্ভিসটা নিচ্ছি, সেখানে যদি আমার সঙ্গে পয়সার লেনদেন না থাকে, আমি পয়সার লেনদেনটা আলাদা করে করলাম, থ্রু ইন্স্যুরেন্স করলাম, থ্রু ট্যাক্স পেইং করলাম, থ্রু হাইব্রিড মডেল করলাম, সেটা পলিসি মেকারদের উপরে কীভাবে করলে জিনিসটা হবে, সেটা ইকোনমিক্স, পলিসি মেকার, এদের উপরে। কিন্তু সাধারণ মানুষের কাছে পয়েন্ট অফ কেয়ারে যদি এইগুলো ঠিক মতো থাকে, তাহলে সেই দেশ সত্যি সোনার দেশ। আমি অ্যাটলিস্ট এটা খুব মনে করি, বিশ্বাস করি, এবং আমি আশা করি কোনো না কোনো দিন আমার দেশেও এটা হবে। নিশ্চয়ই হবে, একদম নিশ্চয়ই হবে, একদম। আমরা আশা রাখি হবে। আর যেখানে আপনার মতন মানুষরা রয়েছেন, এরকম বহু মানুষ রয়েছেন, হ্যাঁ, এবং আমরা চাইবো এই যে স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা দপ্তর বা এই যে দপ্তরগুলো রয়েছে, সেখানে যেই মানুষদেরকে মন্ত্রিত্ব বা এই ধরনের বড় বড় পদ দেওয়া হয়, তো সেখানে এরকম এক্সপিরিয়েন্স, যার সেই বিষয়ে দীর্ঘদিন অবদান রয়েছে বা নলেজ রয়েছে, সেরকম মানুষদের কিন্তু এরকম পদে কিন্তু দেওয়া উচিত। একদম একদম। আর সোশ্যাল সিকিউরিটি, যেটা ডাক্তারবাবু এক্ষুনি বললেন, সেটা যে একটা বিশাল বড় সাপোর্ট। একটা লোক যদি মানে যদি বোঝে সে যে আমার স্বাস্থ্য বা শিক্ষা এটা তো আমার আছেই, এটাকে এর জন্য আমাকে পয়সা খরচা করতে হচ্ছে না, তাহলে যেটা বললেন উনি, খুব শক্ত সমাজ, একটা খুব দারুণ দৃঢ় সমাজ তৈরি হবে আশা করা যায়। একদম। ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, আর তার সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা এতটা আমাদের এগিয়ে দিয়েছেন, আরও এগিয়ে দিন 1 মিলিয়নের দিকে। প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এই এপিসোডগুলো, কারণ এটা অ্যাওয়ারনেসের জন্য। আপনারা তো কত হাবি জাবি ইনফ্লুয়েন্সারদের রিল, বাজে খাবারের রিল, এগুলো চারিদিকে চটুল চুটকি আপনারা শেয়ার করতে থাকেন। একটু আমাদের এই পর্বগুলো একটু শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা। টাটা।